আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের লাইভটি হলো বর্ণ স্কিম্যাটিক্সের বিটম্যাপ সম্পর্কে। আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ওদের আগ্রহে ছিলেন এবং আমাদের লাইভের অপেক্ষায় ছিলেন। আশা করছি আপনারা যুক্ত হবেন এবং আপনাদের যে কাঙ্ক্ষিত যে চাওয়া পাওয়া ইনশাআল্লাহ চেষ্টা করব একটা পূর্ণাঙ্গ গাইডের মাধ্যমে ভিডিওটি শেয়ার করা। লাইভের মূল উদ্দেশ্য হলো যে টেকনিশিয়ান যারা আছেন, নতুন যারা টেকনিশিয়ান আছেন, পুরাতন যারা আছেন, তাদের সবার প্রতি সম্মান রেখে আমার যে শিক্ষণীয় বিষয়গুলো আছে, আমি যেগুলো শিখি সেখান থেকে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করা। আসলে এই লাইনে যারা টেকনিশিয়ান আছেন প্রত্যেকের একটাই কাজ হলো যে শেখা। যারা শিখতে পারে তারা পরবর্তী স্টেপে যেতে পারে। তা বর্ণ স্কিম্যাটিক্সটা এরকমই, যদি আপনি ফোন সার্ভিসিং সঠিকভাবে শিখতে চান, ফোনের সার্ভিসিংয়ের যে বিষয়গুলো ইন ডিটেলসে জানতে চান, তাহলে আপনাকে স্কিম্যাটিক্স সম্পর্কে বুঝতে হবে। স্কিম্যাটিক্স হলো মোবাইল সার্ভিসিংয়ের একটি প্রাণ। স্কিম্যাটিক্স যদি সঠিকভাবে আপনি জানতে পারেন, এর যে ইন ডিটেলস তথ্যগুলো যদি আপনি সঠিকভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে একটা সার্ভিসিং আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। তা অনেকেই মোটামুটি লাইভে যুক্ত হয়েছেন আমি দেখতে পাচ্ছি। তা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা লাইভটা শেয়ার করে দিবেন। যারা টেকনিশিয়ান ভাইরা অধীর আগ্রহে থাকে বা যারা চাচ্ছেন যে মোবাইল সার্ভিসিংয়ের কাজগুলো শিখবে, হয়তো অনেকে পেজ সম্পর্কে জানে না, তাদের কাছে লাইভটি শেয়ার হওয়ার ফলে বা তাদের কাছে ভিডিওটি শেয়ার হওয়ার ফলে তারাও কিছু উপকৃত হবে। তা আপনারা লাইভটা শেয়ার করবেন এবং ভিডিও এবং সাউন্ড সঠিকভাবে আছে কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন। আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের মতন করে কথা বলার। তো যাই হোক, অনেকেই লাইভে যুক্ত হয়েছেন। গতকালকে পোস্ট দেয়া হয়েছিল এবং আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে বর্ণীয় যে বিষয়গুলো আছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে শেয়ার করার। আর একটা বিষয় বলে রাখি, স্কিম্যাটিক্সের যে ধারাবাহিকতা, এটা ফেসবুকে তো কিছুদিন থাকে তারপরে ডিলিট হয়ে যায়। তা এর জন্য এটা আপনারা যারা দেখছেন তারা তো দেখছেনই, এবং আপনাদের মধ্যে যারা প্রথম থেকে পর্বগুলো মিস করেছে তাদের জন্য একটা সুবিধা আছে। আমাদের যে ফেসবুক থেকে যে ভিডিওগুলো করা হয়, লাইভগুলো করা হয়, এইগুলোর মধ্যে যে আছে যে বিশেষ করে লাইভ যেগুলো, এগুলো আমরা ইউটিউবে আপলোড করে রাখি। তা তা এজন্য আমরা কমেন্টে আমাদের ইউটিউবের লিংক দিয়ে দিচ্ছি এবং এখানে পিন করে রাখছি। আপনারা চেষ্টা করবেন এখান থেকে আমাদের যে ইউটিউব আছে ওই চ্যানেলে ভিডিওগুলো ফলো করা। তাহলে আপনারা কি করবেন যে শুরু থেকে একদম পূর্ণাঙ্গ যে বর্ণ স্কিম্যাটিক্সের পার্টগুলো আছে, প্লে লিস্ট আছে, আপনারা সেটা পেয়ে যাবেন। ইউটিউবের লিঙ্কটা আমরা এখানে পিন করে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই দিব। আপনারা ওখান থেকে একটু হচ্ছে যে সার্চ করে দেখে নেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। যেহেতু হচ্ছে যে লাইভ বেশি দিন থাকে না, যার জন্য এখানে দেওয়া হবে। তা এজন্য এখন আর বেশি কথা না বলে আমরা আমাদের যে মূল পর্ব আছে, যে বিটম্যাপ সম্পর্কে আমরা জানবো। সবুজ, ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিও তো।
স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি এখন দেখাতে চলেছি বর্নিও স্কিম্যাটিক্সের পার্ট 3। এখানে বিটম্যাপ কি এবং বিটম্যাপ কিভাবে ব্যবহার করবেন এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা শেয়ার করব। দেখুন যে একজন টেকনিশিয়ান যখন বিটম্যাপ সম্পর্কে সঠিকভাবে বুঝবে, বিটম্যাপ সম্পর্কে সঠিকভাবে জানতে পারবে, তখন কাজটা তার জন্য সঠিক সঠিক ওয়েতে হবে এবং ফল্ট ফাইন্ডিংয়ের বিষয়টা তার জন্য ইজি হয়ে যাবে। তা আমরা শুরু করি। বিটম্যাপ সম্পর্কে অনেকেই জানেন, এটা স্কিম্যাটিক্সের একটা পার্ট। স্কিম্যাটিক্সের পার্ট থাকে আছে হার্ডওয়্যার সেকশন, বিটম্যাপ, এরপর আছে লেআউট, স্কিম্যাটিক্স। তা এই পার্টগুলোর ভিতরে বিটম্যাপ খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আমরা যারা আইফোন সার্ভিসিং করি, আইফোন ইউজার, আমরা অনেকেই আছে যে আইফোনের যে স্কিম্যাটিক্স আছে, ডায়াগ্রাম আছে, জেসি ড্রয়িং, তারপরে ZXW, এইগুলো ব্যবহার করি। তা দেখুন ZXWতে বা JCIDতে কীভাবে আছে যে ওরা তথ্যগুলো শেয়ার করে। আমরা যখন আমাদের যে বর্নিও আছে, বর্নিও যে বিটম্যাপগুলো বের করে, বর্নিওতে গিয়ে আলাদা অপশন থেকে বিটম্যাপ কিন্তু আমাদের অন করা লাগে। তো সেক্ষেত্রে যখন আমরা কি করব, যে JCID যে ডায়াগ্রাম আছে, জেসি যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা যখন অন করব, তখন কিন্তু এই যে হার্ডওয়্যার সলিউশন নামে যে অপশনটা থাকে, প্রত্যেকটা ফাংশনগুলো যেমন আমরা বর্নিওতে আলাদা আলাদা পাই, সেটা কিন্তু জেসিতে থাকে না। জেসিতে জাস্ট বিটম্যাপ আকারেই থাকে। আপনি যাই দেখবেন ওগুলো ওরা কি করবে, বিটম্যাপ আকারে প্রথম থেকে শো করবে। এবং স্ক্রিনে দেখুন যে একটা ডায়াগ্রাম অন করার পরে যে বিষয়গুলো আছে, যে এখানে তারা যেভাবে শো করাবে, আপনি বর্নিওর যে ডায়াগ্রাম আছে সেটা অন করলেও ঠিক সেইভাবেই কিন্তু পাবেন। বিটম্যাপে কিছু স্পেশাল সুবিধা আছে যেগুলো আমরা এই ভিডিওর শেষে জানাবো। যেহেতু আমরা ভিডিওটা সর্বোচ্চ 1 ঘন্টা কন্টিনিউ করব, তার আগেও শেষ করে দেব মানে ইচ্ছা আছে। তা এখন আমরা শুরু করি। আমরা প্রথমত হচ্ছে যে একটা বিষয় বলে রাখি, যে আপনার যদি কোনো পার্টস ওঠাতে যেয়ে যদি কোনো পার্টস মিসিং হয়ে যায়, ধরেন একটা সিপিইউর আশেপাশে যে গ্লু আছে, ব্ল্যাক গ্লু, হোয়াইট গ্লু, তবে ব্ল্যাক আঠাটা সব থেকে হার্ড বলা হয়। অনেক টেকনিশিয়ানের জন্য ব্ল্যাক আঠাটা একটু কষ্ট হয়ে যায়, যে ওইটা হার্ড থাকে, ক্রাশ পড়ে যায়, পার্টস মিসিং থাকে। তো সেক্ষেত্রে তারা বিড়ম্বনায় পড়ে, একটা রেজিস্ট্যান্স মিসিং হয়ে গেছে বা একটা পার্টস ধরেন মিসিং হয়ে গেছে, সেটা ক্যাপাসিটার ছিল নাকি রেজিস্ট্যান্স ছিল, এটা অনেকে বুঝতে পারে না। তো তার জন্য আছে যে আজকের স্পেশাল টিপস হবে যে আপনারা এই ভিডিও শেষে এই পার্টসটা যদি মিসিং হয়ে যায়, তাহলে কিভাবে এই পার্টসটা আপনি খুঁজে পাবেন, সঠিকভাবে খুঁজে পাওয়ার যে গাইডলাইন, সেটা আমি জানাবো। তা আমরা পরের ধাপে যাই। আমরা প্রথমত জানবো হচ্ছে বিটম্যাপের ওভারভিউ। বিটম্যাপ হলো বর্নিও স্কিম্যাটিক সফটওয়্যারের একটি শক্তিশালী ভিজুয়াল ফিচার বলা হয়। ভিজুয়াল বলতে যে আপনি যেটা সদৃশ্যমান দেখবেন, যেটা দেখবেন নিজ চোখে, সেটাকে বলা হয়, যা মূলত মাদারবোর্ডের নির্দিষ্ট সেকশন বা লাইনের লোকেশন বা ছবি আকারে ভিউ দেখায়। তো এজন্য বিটম্যাপ হচ্ছে যে আপনার একটা ছবি আকারে যখন শো করাবে, যাক ভিডিওটা কন্টিনিউ করি, যে বিটম্যাপ যখন বর্নিওর যে সফটওয়্যার ভিউ আছে সেখান থেকে আমরা যখন ক্লিক করব, তখন সে কি করবে, আপনাকে ছবি আকারে সামনে শো করাবে এবং এখান থেকে কিন্তু আপনাকে আপনার প্রয়োজন অনুসারে তাকে ব্যবহার করতে হবে। তাই এখানে আমি ওভারভিউ দেখিয়েছি যে একটা বিটম্যাপ হলো হচ্ছে যে কিভাবে আমরা যখন প্রেস করব তখন কিভাবে সেটা শো করবে। তো এটার জন্য আমাদের স্কিম্যাটিক্স থেকে আমরা এই অপশনটা কিভাবে খুঁজে বের করব। এটার জন্য আপনাকে খুঁজে বের করতে হবে যে দেখুন
ডান কর্নারের উপরে যে অপশনটা আছে আমরা অনেকেই এটা জানি, ব্যবহার করি, তারপর আমি নতুন করে আবার বলছি যে আমি মার্ক করে যে অপশনটা দেখাচ্ছি, এখানে যখন ক্লিক করব তখন হার্ডওয়্যারের হচ্ছে যে হার্ডওয়্যার সেকশনের আমরা যে পার্টসগুলো আমাদের দরকার বা যে সেকশনগুলো জানা দরকার এটা চলে আসবে মোবাইল ফোন সলিউশন। এবার মোবাইল ফোন সলিউশনের যে অপশনটা আছে এটি কিন্তু হচ্ছে যে একটা হচ্ছে যে বেসিক ফোল্ডার, এইটার ভিতরে কিন্তু ব্র্যান্ড আছে এবং সেই ব্র্যান্ডের যে মডেলগুলো আছে সেগুলো আপনি জানতে পারবেন। তাহলে ধরেন আমরা প্রথম হচ্ছে ব্র্যান্ড হচ্ছে যে মানে টোটাল এক জায়গায় যে ফোল্ডারটা আছে মোবাইল ফোন সলিউশন নামে যে ফোল্ডারটা করে রাখছে সেটা আমরা ওপেন করলাম। করার পরে এরপরে আমরা হচ্ছে যে খুঁজলাম কি, যে আমরা ধরেন একটা ফোনের মডেল খুঁজবো বা একটা ফোন খুঁজবো, ফোনটা কি ব্র্যান্ডের, টেকনো ব্র্যান্ডের। তাহলে আমরা টেকনো ব্র্যান্ডে এই ফোল্ডারে এরকম থাকবে। যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর কিন্তু এটা অন হবে। আচ্ছা, এটা একটু সাইডে হাইড হয়ে গেছিলো তো যার জন্য একটু ব্রেক হয়ে গেল। তাই এখানে যখন আমি টেকনো ব্র্যান্ডটা বের করলাম, এখানে ক্লিক করলাম, ধরেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কি হচ্ছে যে এই ফোনের যে মানে এই টেকনোর যে ব্র্যান্ডগুলো, এই টেকনো ব্র্যান্ডের যে মডেলগুলো আছে সেগুলো কিন্তু ভিউ আকারে ডিটেলসে শো করাচ্ছে। তখন আমাদের কাজ হবে কি, যে আমরা যে ফোনটা হাতে নিয়েছি, ধরুন একটা ফোন বা একটা মাদারবোর্ড আমার হাতে আছে, এইটার মাদারবোর্ডের মডেল কি হচ্ছে যে আমরা একটু বের করি, টেকনো হচ্ছে যে BG6। এখন BG6 আপনি খুঁজবেন কি করে, মানে এই যে সিরিয়াল স্পার্গো 2020, 22, 23, 24, এবার এই ফোল্ডারে গিয়ে ডাবল ক্লিক করবেন। মানে একটা কম্পিউটারে যেভাবে ফোল্ডারগুলো আমরা ডাবল ক্লিক করে করে একটা ফোল্ডারের পর আরেকটা ফোল্ডার, একটা ফোল্ডার পর আরেকটা ফোল্ডারে যায়, সেইটা কিন্তু এখানে ডাবল ক্লিক করার পরই আসবে। এবং তারপরে কি হচ্ছে যে এখানে আছে যে আমরা দেখতে পাচ্ছি কি বিটম্যাপ, ডায়োড ভ্যালু, হার্ডওয়্যার সলিউশন, ভোল্টেজ। এখানে কিন্তু মোট 4টা ফোল্ডার আপনাকে দেখাচ্ছে। তাহলে আপনি 4টা ফোল্ডারে কোনটা দেখবেন, যে আপনাকে দেখতে হবে কি, যে বিটম্যাপে যে বলে বিটম্যাপ যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা। এখন এই ফোল্ডারে আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু অপশন আসবে, মেইন বলে একটা অপশন আসবে। কিন্তু আমরা অনেক ফোল্ডারে গিয়ে দেখেছি যে বিটম্যাপ বলে কোনো অপশনই নাই, মানে সেই মডেলের বিটম্যাপ তারা সাপোর্ট করেনি। তা এখন হলো যে আমাদের করণীয় কি হবে, যে আমরা যেহেতু আমি একটু দেখাতে চাচ্ছি, দেখুন এখানে হচ্ছে যে আমি যখন এই যে এই মডেলে বিটম্যাপ ক্লিক করলাম তখন কিন্তু এখানে 2টা বিটম্যাপের অপশন এসেছে, 2টা ফোল্ডার এসেছে। 2টা ফোল্ডার বলতেই নিচে যে সাব বোর্ড থাকে না, যেটা হচ্ছে যে চার্জিং বোর্ড বলা হয়, যেটা দিয়ে ইউএসবি কানেকশন পায়, হেডফোন পায়, রিঙ্গারের লাইন থাকে, ওই সাব বোর্ডেরও কিন্তু বিটম্যাপ পাওয়া যায়। এই সাব বোর্ডের বিটম্যাপটা কী হবে, যে এটা দিয়ে আপনি হচ্ছে যে সাববোর্ডের যে অরিজিনাল সাববোর্ডের যে লাইনগুলো আছে সেগুলো সঠিকভাবে নির্ণয় করতে পারবেন। তা ওখানে অনেক সময় টেকনো ইনফিনিক্সের সাববোর্ডের সাথে এমআইসি লাইন থাকে, সাউন্ডের যে আইসি আছে ওই আইসি থাকে। তো ওই আইসিগুলো ওই লাইনগুলো মার্ক করার জন্য, ওইটা ফাইন্ড আউট করার জন্য কিন্তু আপনাকে এই বিটম্যাপ প্রয়োজন হতে পারে। তাহলে আপনাকে এখন যেতে হবে কি, মেইন যে সংযোগ আছে, মেইন বলে যেটা আছে এইটাতে। আমরা যেহেতু BG6 ওপেন করেছি, আমরা BG6 এর মেইনে ডাবল ক্লিক করলাম। আমি যেহেতু অন করে রেখেছি, এরপর আমি আবারও ইয়েস দিলাম। এবার বিটম্যাপের যে ভিউ আছে আমরা সেটা কিন্তু দেখতে পারবো। আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে বিটম্যাপের ভিউটা কেমন। বিটম্যাপের ভিউটা দেখার পর বিটম্যাপের বাকি স্টেপে আমরা যাব। বিটম্যাপের ভিউটা দেখতে কালো কালো, ভিতরে হলুদ হলুদ আর লাল লাল ডট 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 থাকে। এখন একটা ছোট্ট একটা বিটম্যাপ অংশ অন করি। ধরুন একটা আছে যে ব্যাটারি কানেক্টর, এটা মার্ক করে দেখায়, এটা হচ্ছে ব্যাটারি কানেক্টরের যে লাইনটা আছে এই লাইন। এখন এখানে কিন্তু আপনার প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করে মার্ক করে দেওয়া আছে, এগুলো কিন্তু আপনাকে পড়ে নিতে হবে।
আপনি যদি সঠিকভাবে এটা পড়তে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনার জন্য কাজ ইজি হয়ে যাবে। ধরুন আপনি হচ্ছে যে একটা ফোন মানে কাজ করতে চাচ্ছেন, এখন এই ব্যাটারির যে কানেকশন আছে এই কানেকশন এখানে এই কানেক্টরটা ভেঙে গেছে, আছাড় খাওয়ার পর ভেঙে গেছে, ছাল চামড়া উঠে গেছে। তখন এইটা মার্ক করবেন কি করে? এটার জন্য দেখুন এখানে একটা আছে লাইন কি এনসি, আমরা কিন্তু একটা এনসি লাইন দেখছি। এরপরে দেখছি কি একটা রেড কালারের একটা মূল সংযোগ। এটা হচ্ছে ব্যাটারি যে পজিটিভ লাইন আছে এই পজিটিভ লাইনটাকে এখানে আলাদা করে তারা শো করে আছে। এরপরে দেখুন যে হলুদ যে মার্ক করা এই যে লাইন করো, এগুলো কিন্তু যে ব্যাট আইডি, ব্যাট থাম, এইটা আছে। তা এখানে যেহেতু দুইটা আলাদা আলাদা সংযোগ দেখা যাচ্ছে, এরপরে আমরা কিন্তু এখানে দেখছি যে সেন্স পি কন লাইন, আমরা কিন্তু সংযোগগুলো বোঝার চেষ্টা করছি। তাহলে এখানে যখন আপনার চেকিংয়ের বিষয়টা থাকবে, তা আপনি চেকটা করবেন কি করে? এই চেকিংয়ের জন্য আপনাকে এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরপরই এই লাইনটা কোন কোন জায়গায় গেছে সেটা দেখা যাবে। আবার নিচে যখন ক্লিক করব, এটাও কিন্তু তার যে পরবর্তী যে লাইন সংযোগ আছে সেই জায়গাগুলো আমরা কিন্তু অটোমেটিক এখানে ভিউ পেয়ে যাব। তা যাই হোক, এটা আমরা পরের ধাপে আসছি যে এটার স্টেপগুলো কেমন হবে। জাস্ট হচ্ছে যে ভিউটা কেমন, একটা বিটম্যাপ অন করলেন, করার পর আপনার দেখতে কেমন লাগবে, এটা হচ্ছে আগে জানতে হবে। প্রত্যেকটা অপশনের নাম দেওয়া থাকবে এবং ওই নাম অনুযায়ী কিন্তু আপনি সঠিকভাবে ওই মান বা ওই লাইনটা বুঝতে পারবেন। এরপর আমরা আসি বিটম্যাপের আছে স্টেপগুলো। বিটম্যাপ জানতে হলে প্রথমত আমাদের যে নিচে যে স্টেপগুলো আমরা শো করালাম, দেখালাম, এই অপশনগুলো আপনাকে আগে জানতে হবে। এটার জন্য বিটম্যাপ হচ্ছে যে মডেল সার্চ করা, যেটা আমি আপনাদেরকে দেখালাম। এরপরে বিটম্যাপের ট্যাব ওপেন করা, এটাও দেখালাম। লেয়ার পরিবর্তন করা, মানে ওই যে ফোল্ডার চেঞ্জ করে একটা হচ্ছে মেইন, একটা সাব, এটা পরিবর্তন করা, এটাও কিন্তু দেখলেন। এরপরে কম্পোনেন্ট হাইলাইট। হাইলাইট বলতে আপনি যখন এই যে ছবিটা দেখিয়েছি না, এখানে দেখুন এই যে ছবি শো করানো আছে। হাইলাইট বলতে এই কম্পোনেন্টটার আর মান কত, মানে একটা পয়েন্টে ক্লিক করার পর ওইটা কোন কোন জায়গায় গেছে ওইটা হাইলাইট আকারে দেখাবে, সহজে বোঝার উপায় যে এই লাইনটা 10টা জায়গায় গেছে, এইটা হচ্ছে যে হাইলাইটস বলা হচ্ছে। তারপরে পিন ইনফো বলতে আমি যেটা দেখালাম ওই যে রেড কালারে যে সিগন্যালটা আছে, রেড কালার চিহ্ন, রেড আকারে যেটা দেখা যাচ্ছে ওইটাকে বোঝানো হয়েছে যে এই পিন ইনফো, এটা কি, নিচেরটা কোন ইনফো, মানে ওইটাই কি কাজ করে, এগুলোকে ধারণা করা মানে বলা হয় আর কি। লাইন ট্র্যাক বলতে এখান থেকে লাইনটা আমি যখনই ক্লিক করলাম, লাইনটা ক্লিক করার পরে সংযোগটা এখানে যখন ক্লিক করলাম, এটা কত দূর পর্যন্ত গেল, রাস্তাটা কত দূর, সেটা কিন্তু ওই ট্রাক বোঝানো হচ্ছে। আচ্ছা, এরপর আমরা যাব কি পরের ধাপে। বিটম্যাপের কাজ কি? বিটম্যাপের কাজ হলো যে মোবাইলের উপরের যে উপর ও নিচের অংশ এইচডি ম্যাপ ছবিকে বিটম্যাপ বলা হয়। আমি এখানে লিখে দিয়েছি, আপনারা সহজে বুঝতে পারেন। এই জন্যে কোন আইসি রেজিস্টার, ক্যাপাসিটার বা লাইন কোথায় আছে তা চোখে দেখা যায়। যদি আপনি বিটম্যাপ ব্যবহার করেন, আপনার একটা রেজিস্ট্যান্সের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এইটা কোন রেজিস্ট্যান্সের সাথে সংযোগ আছে সেটা দেখার জন্য কিন্তু আপনাকে বিটম্যাপ ব্যবহার করতে হবে। স্কিম্যাটিক্সের সাথে মিলিয়ে আমরা জাম্পার, লাইন, ট্রাক, পিন আউট বোঝার কাজে ব্যবহার করতে পারি। তা এখানে হচ্ছে যে ধরেন আপনি একটা ফোন, ভাঙা ফোন, আছাড় খাওয়া ফোন অন করলেন, করার পরে একটা ট্রাক মিসিং হয়ে গেছে, তাহলে সেই লাইনটা আপনি কিভাবে খুঁজবেন, কিভাবে বের করবেন, এইটার জন্য আপনাকে বিটম্যাপ অন করতে হবে। তারপর কম্পোনেন্ট ফাইন্ডিং, এটা কিন্তু আমি প্রথমেই বলেছি যে আপনাদের শেষে মানে এই লাইভের শেষে আপনাদেরকে বিটম্যাপ ব্যবহার করে একটা কম্পোনেন্ট কিভাবে খুঁজে বের করবেন, মানে হারিয়ে যে গিয়েছে অথচ আপনি খুঁজে পাচ্ছেন না, মানটা বুঝছেন না,
তখন সেটা কিভাবে খুঁজে বের করবেন সেটা কিন্তু এই বিটম্যাপ ব্যবহার করে দেখা যাবে। যে পার্টসের হচ্ছে যে পার্টসটি নাম বা কোড জানেন, ওই কোড ধরে বিটম্যাপে ক্লিক করলে বোর্ডের সেই অংশটি হাইলাইট হয়ে যায়। আচ্ছা, ট্রাক সম্পর্কে কিন্তু আগের পেজে আমি ওটা দেখালাম যে ট্রাক করবেন কি করে। ক্লিক করার সাথে সাথে ওইটা কত দূর গিয়েছে সেটা কিন্তু সহজে দেখা যাবে। জাম্পার বের করা, শর্ট লাইন কোন সেকশনে বেশি হিট হচ্ছে বিটম্যাপে দেখে অনুমান করা। ধরুন এই অপশনটা সহজে একটু বুঝতে অসুবিধা হবে। এটাকে বলা হচ্ছে জাম্পার সলিউশন। জাম্পার সলিউশন বলতে যে ধরুন শর্ট লাইন কোন সেকশনে বেশি হিট হচ্ছে। এখন আপনি হচ্ছে যে একটা ফোন ক্যাপাসিটার শর্ট পেয়েছেন, ধরুন এখানে একটা আইসি আমি অন করলাম, অন করার পরে বেশিরভাগ পাওয়ার আইসির আশেপাশে শর্ট হয়, যার জন্য পাওয়ার আইসির এখান থেকে এই লাইন এই ক্যাপাসিটারটা শর্ট পেলাম, এইটা লাইনটা শর্ট পেলাম। তো এখন যদি শর্ট পেয়ে থাকে তাহলে আপনি কি এই ক্যাপাসিটার ফেলে দেবেন? তাহলে কি আপনার ফোন অন হয়ে যাবে এরকম ধারণা করছেন? আসলে কিন্তু না, এটা করলে কিন্তু হবে না। এটার জন্য কি হবে যে আপনি যখন হচ্ছে যে এটা মানে সঠিকভাবে বুঝতে চাবেন তখন আপনাকে কি করতে হবে যে এই ক্যাপাসিটারের এখানে ক্লিক করতে হবে। দেখুন ক্যাপাসিটারের এক সাইডে কিন্তু জিএনডি লেখা আছে। জিএনডি বলতে হয় গ্রাউন্ড। ক্যাপাসিটার সবসময় জিএনডি হয়ে থাকে এক মাথা, আর এক মাথা পজিটিভের সাথে থাকে। তো এখন আমরা ধরেন যখন এটা শর্ট পালাম, শর্ট পাওয়ার পরে আমরা জিএনডি দেখে তো আমরা কোনো মাপলেও বিপ পাবো, না মাপলেও বিপ পাবো। আচ্ছা, ওইটার জন্য ওটা ওই অবস্থায় থাক, আমরা ভিসিসের এই যে অপোজিট সাইড এটা ক্লিক করলাম। করার পরে কি আছে যে এই ভিসিস লাইনটা এইটা আর কোন কোন জায়গায় সংযোগ আছে সেটা দেখুন যে আমরা ঠিক অপোজিট বোর্ডের মাথার সাইডে এক সাইডে সংযোগ দেখছি একটা আইসির ভিতরে, এটা সম্ভবত ওয়াইফাই আইসি। এরপরে এই পাশে দেখুন যে এখানে একটা কয়েলের ভিতরে এটা আছে যে লাইট সেকশন আছে, লাইট সেকশনে গ্রাফিক্স আইসি এবং লাইট আইসির যে সংযোগ আছে এখানে পেয়েছি। এরপরে আমরা কি করব যে অপোজিট সাইডে যে সিপিইউ আছে, সিপিইউর ভিতরে কিন্তু এই লাইনটা যায়নি। তাহলে যখন আপনি শর্ট ফাইন্ড আউট করতে চাচ্ছেন, যদি সিপিইউর ভিতরে কোনো লাইন সংযোগ থাকে, যেমন আমি এখানে একটা ক্লিক করলাম, এই যে লাইনটা ক্লিক করার পরে এটাও কিন্তু পাওয়ার আইসির আশেপাশে লাইনটা আছে, বাক লাইন। এখন যদি আপনি এই বাক লাইনে যদি ভোল্টেজ ইন করেন তাহলে কিন্তু আপনার এটা ভোল্টেজ ইন হওয়ার সাথে সাথে সিপিইউ পুড়ে যাবে, তাহলে কিন্তু সিপিইউ ড্যামেজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই লাইনে কিন্তু ভোল্টেজ ইনজেক্ট করতে পারবো না। আমাদের কি করতে হবে যে যদি সিপিইউর সাথে এবং র্যামের সাথে সংযুক্ত নেই, পাওয়ার আইসির সাথে সংযুক্ত আছে, ওয়াইফাইয়ের সাথে সংযুক্ত আছে, নেটওয়ার্ক সেকশন সংযুক্ত আছে, তাহলে সেই লাইনগুলোই কিন্তু আমরা ভোল্টেজ ইনজেক্ট করতে পারবো। তাহলে যদি শর্ট থাকে ওই সেকশনটা, যে পাঁচটা শর্ট আছে সেই পাঁচটা হিট হবে, বা সেটার যে মানে পরিবর্তন হওয়ার কথা যেটা আছে থার্মালে দেখব যে সে হিটের স্বাভাবিক তাপমাত্রা থেকে তাপমাত্রা বেড়ে যাবে, এইটা হওয়ার সম্ভাবনা আছে। তো এজন্য কি হবে যে আমরা কি হচ্ছে থার্মাল ক্যামেরা ব্যবহার করতে পারি, এরপরে স্মোক ব্যবহার করতে পারি। এইটা ব্যবহার করে কিন্তু আমরা একটা শর্ট ফাইন্ড আউট করতে পারি। মানে আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো পড়ে পড়ে রিপ্লাই করার। অনুগ্রহপূর্বক আপনারা যারা ভিডিওটা দেখছেন লাইভটি মানে আজকের লাইভটি শেয়ার করবেন। শেয়ার করলে যারা নতুন টেকনিশিয়ান আছে তাদের জন্য সুবিধা হবে, এবং আমরা যে আপনাদের জন্য যে পরিমাণ সুযোগ সুবিধা আনছি বা যে পরিমাণ আপনাদের জন্য কষ্ট করছি এটা সার্থক হবে। তো এখন আমরা পরবর্তী স্টেপ ছিল কি যে বিটম্যাপের যে ওই যে ক্যাপাসিটারে শর্ট দেওয়ার পরে ক্যাপাসিটার যেটা নষ্ট হবে সেটা মার্ক হবে। যদি আমরা স্মোক দিয়ে হচ্ছে যে শর্টটা ধরার চেষ্টা করি তাহলে স্মোকের যে আছে যে ওই হিটের কারণে স্মোকের ওই অংশটা গলে যাবে, প্লাস ওইটা হচ্ছে যে একটা মার্ক হয়ে যাবে। এরপরে কি হলো
যে লাইন হচ্ছে যে ট্র্যাক করা, ট্রেস করা, লাইন কোথা থেকে কোথায় গিয়েছে, সিপিইউ থেকে ইএমএমসি, ইএমএমসি থেকে কানেক্টর, কানেক্টর থেকে হচ্ছে যে ইটিসি ইটিসি জায়গায়, এটা কিন্তু বিটম্যাপে কিন্তু সুন্দরভাবে বোঝা যায়। এটাই কিন্তু এখানে বোঝানোর জন্য লেখা হয়েছে। আপনারা যারা ধরেন বুঝতে চাচ্ছেন যে একটা ব্যাটারি সংযোগ ফার্স্টে কোথায় গেছে, আপনার একটা লাইন ধরেন হচ্ছে যে একটা কাজ করতে গিয়ে এখানে একটা পার্টসের মানে লাইনটা খুঁজতে খুঁজতে অনেকে তুলে ফেলেছে বা ভেঙে গেছে, ধরেন এই ক্যামেরা সেকশনের এই লাইনটা এখান থেকে ভেঙে গেছে, তাহলে কোনো রকমভাবে ফাটা আছে কিন্তু আপনার আছে যে মার্ক করা অপশনগুলো বোঝা যাচ্ছে না, তাহলে আপনার তখন কি করতে হবে, যে তখন আপনার হচ্ছে যে এই বিটম্যাপ অনুযায়ী কিন্তু এই লাইনগুলো বের করা সম্ভব। এই বিটম্যাপ যখন বের হচ্ছে যে এই যে এনেবল লাইনগুলো, তারপরে জিআর সেকশনগুলো, সিপিইউ থেকে যে সংযোগগুলো এসছে, পাওয়ার থেকে যে সংযোগগুলো আছে, এটা ক্লিক করলে এখান থেকে কত নম্বর লেগে এই বেজের সংযোগটা আছে সেটা কিন্তু আমরা জানতে পারবো। তা এজন্য আমাদের যে লাইন ট্র্যাক এটা খুব প্রয়োজন। আমি এটা বিটম্যাপটা অন করার পর আপনাদের আরও ডিটেলসে দেখানোর চেষ্টা করছি। ধরুন এটা হচ্ছে যে একটা হচ্ছে যে এলসিডি কানেক্টর, এলসিডি কানেক্টরের যে ভিএসপি ভিএসএন যে লাইনটা, তারপরে এসডিএ, আই2সি লাইন, ভিসিসি লাইন, এইগুলো কোথায় কোথায় আছে এটা একটু দেখব। আমি প্রথমত আই2সি লাইনটা ক্লিক করলাম, ধরেন আই2সি ক্লিক করলাম, তাহলে এটা প্রথমত কোথায় গেল, যে একটা গেছে যে মাথার সাইডে, মানে ওই বোর্ডের যে ফ্রন্ট পেজ আছে, ওই ফ্রন্ট পেজের যে সেকশন আছে আই2সি সেকশন, সেখানে আছে দেখুন এখানে কিন্তু একটা টেস্ট পয়েন্ট আছে। এই টেস্ট পয়েন্ট হলো যে একটা ফোনের কোনো আইসিতে হাত না দিয়ে ওই আইসিতে কত পরিমাণ মানে ভোল্টেজ আউটপুট দিচ্ছে বা ভ্যালু দিচ্ছে, এটা কিন্তু এই টেস্ট পয়েন্ট থেকে আমরা নির্ণয় করতে পারি। এটা একটা সহজ পদ্ধতি। যদি কখনো আপনার এই আই2সি লাইনটা ফল্ট করেছে বা বুঝতে পারছেন না, তাহলে এটা সঠিকভাবে কাজ করছে কিনা এটা বোঝার জন্য কিন্তু এই আই2সি লাইনটা আপনি চেক দিতে পারেন। আই2সি লাইনটাই যখন প্রসেসর কমান্ড করবে তখন কিন্তু একটা ভোল্টেজের মাধ্যমে কমান্ড করবে, তখন ফোনটা যখন অন থাকবে এই আই2সি লাইনের এই টেস্ট পয়েন্টে যখন আপনি ক্লিক করবেন, তখন মানে ক্লিক বলতে এই যে ভোল্টেজ মোডে মাপবেন, তখন কিন্তু এটার একটা ভ্যালু পাবেন, এটার একটা ভোল্টেজ পাবেন। তখন আপনার একটা ধারণা চলে আসবে যে ঠিক আছে এই লাইনটা খুব ভালো আছে, বা যদি ভোল্টেজ না থাকে তাহলে আমার সিপিইউ আউটপুট দিচ্ছে না, যেহেতু আই2সি লাইন কিন্তু সিপিইউ থেকে আসে। সিপিইউ থেকে যখন প্রসেসর থেকে যখন কমান্ড হয় তখনই কিন্তু একটা ফোন যে তার যে কার্যক্রম আছে, মানে একটা মাদারবোর্ডের যে যে সেকশনটা কার্যক্রম চলার কথা সেই সেকশনটা সে মানে চলমান হবে আর কি। এটা ক্যামেরা সেকশন হতে পারে, এটা হচ্ছে যে আপনার ওয়াইফাই সেকশন হতে পারে, নেটওয়ার্ক সেকশন হতে পারে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। জাম্পার সলিউশন বের করা, শর্ট লাইনের সেকশনে বেশি হিট হচ্ছে বা বিটম্যাপ দেখে অনুমান করা সহজ। আমি এটা কিন্তু আপনার মানে যাই বলা হচ্ছে এটা পরের স্টেপে কিন্তু চলে আসছে, এটা কিন্তু বোঝানো হলো যে জাম্পার সলিউশন। এই জাম্পার সলিউশনটা কি, ধরুন একটা মাদারবোর্ড আমি একটু ক্যামেরাতে দেখাই, এখানে এখানে যে এই যে ডায়োডটা দেখছেন, না ডায়োড না সরি, এই যে ক্যাপাসিটারটা, এটা ধরুন একটা ক্যাপাসিটার, এটা কোনো কারণবশত এটা এখান থেকে উঠে গেল বা মিসিং হয়ে গেছে, এতে ধরেন আমি একটু তুলে ফেলি, এটা ফেলে দিচ্ছি না, হ্যাঁ এটা তুলে ফেললাম, তুলে ফেলার পরে এখন এই যে এটাই ভ্যালু আছে কিনা, আপনার এটা ভ্যালু আছে কিনা এটা আগে হচ্ছে যে মাল্টিমিটারে যে ডায়োড মোড আছে ডায়োড মোডে মাপতে হবে। ডায়োড মোডে মাপার জন্য কি প্লাস অপশনটা মানে লালটা এটা বডিতে রেখে মাইনাস দিয়ে টাচ করে দেখতে হবে। সর্বপ্রথম করবেন কি, সর্বপ্রথম করণীয় হবে কি, যে ধরেন এখানে একটা মিসিং আছে, এখন এইটা খুঁজবেন কি করে, এটার জন্য আপনাকে এই জায়গায় ভ্যালুটা চেক করতে হবে। ধরুন এখানে ভ্যালু আছে,
এখন অপোজিট সাইডে এটাতে ভ্যালু আছে কিনা দেখতে হবে। যদি এটাতে ভ্যালু না থাকে তাহলে একটা জিনিস খেয়াল করবেন যে এই মাদারবোর্ডের কি কি রিমুভাল আছে। রিমুভাল বলতে ক্যামেরা সেকশন রিমুভ হতে পারে, এরপরে ফিঙ্গার সেকশন রিমুভ থাকতে পারে, ব্যাটারি সেকশন রিমুভ থাকতে পারে, ডিসপ্লে কানেক্টর, নিচের যে সাব বোর্ডের লাইন আছে এই লাইনগুলো ডিসকানেক্ট থাকতে পারে। তাহলে এই লাইনটা ট্রেস করার জন্য আপনাকে ওখানে যে এই যে মিসিং যেটা ধরেন এটা ভ্যালু পেয়েছে এটা পায়নি, তাহলে এটা সিপিইউ থেকে এসেছে আর এটা এসেছে সম্ভবত কোনো একটা কানেক্টরে। তাহলে এই জায়গায় আপনি হচ্ছে যে একটা মাল্টিমিটারের অপশন রাখবেন, মাল্টিমিটারে এটা কেবল কানেক্ট করে এবার এখান থেকে এটা হচ্ছে যে কোনো সাইডে বিপ দিচ্ছে কিনা এভাবে আপনার বেসগুলো চেক করতে হবে। যে সেকশনে বিপ দেবে তাহলে বুঝতে হবে যে এটা কোন সেকশনের লাইন। এবার এইটা মিল করবেন কি করে, এই আইসিটা মিল করবেন কি করে, এটার জন্য কিন্তু আপনাকে বিটম্যাপে আসতে হবে। বিটম্যাপে এসে বিটম্যাপ অন করে, বিটম্যাপে ধরেন আপনি এটা অন করলেন, এটা ধরুন বোর্ড ভিউ দেখেন আছে যে বিটম্যাপে এটা ক্লিক করলেন, করার পর এটা কি করেছে যে এটা সিপিইউর ভিতরে লাইনটা গেছে। তাহলে এবার এই অপোজিট সাইডের এই লাইনটা এটা কোথায় গেছে, এটা এখানে গেছে। তাহলে এই জায়গায় কি ছিল, এই জায়গায় হচ্ছে যদি এই ক্যাপাসিটারটা মানে এখানে যে পার্টসটা এটা যদি ক্যাপাসিটার থাকে তাহলে সি লেখা থাকবে, আর যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে আর লেখা থাকবে। তাহলে আমরা কিন্তু সঠিকভাবে বুঝে নেব। আবার এখানে কয়েলও থাকতে পারে, কয়েল থাকলে কি হবে যে কয়েলের দুই মাথায় কয়েল তো কোনো হচ্ছে যে কয়েলের দুই পাশে ওপেন থাকে, কয়েলের কিন্তু হচ্ছে যে রেজিস্ট্যান্সের মতন কিন্তু মান কমায় না, বা ক্যাপাসিটারের মতন কিন্তু হচ্ছে যে আপনার একটা বডি থাকে আর একটা হচ্ছে যে পজিটিভ লাইনের সাথে সংযোগ থাকে না। এজন্য এখানে কিন্তু এই বিটম্যাপ অন করে কিন্তু এখানে কি পার্টস ছিল সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এরপরে আমরা দেখি যে এই জাম্পার, মানে এবার ওই জাম্পারের কথা কেন বললাম, জাম্পারের কথাটা শেষ হয়নি। জাম্পারটা কেন বলা হলো যে ধরেন এইখানে এমন একটা রেজিস্ট্যান্স ব্যবহার করা আছে যেটা আছে যে 0 ওহমসের রেজিস্ট্যান্স, বা মানে 300-400 ওহমস বা মানে তার কম, 1 কিলো না আবার 500 মানে হাফ ওহমসও না, হাফ কিলোও না, তারও কম আছে। তাহলে আপনাকে ওটা না খুঁজে অনেক সময় কিন্তু শর্ট করলে কাজটা হয়। আবার 0 ওহমসের রেজিস্ট্যান্স কিছু কিছু সেকশনে শর্ট যদি আপনি শর্ট করে দেন মানে ওই সেকশন না, তাহলে কিন্তু কাজ করবে না। এই জন্য আমি দুইটা অপশনে বলে রাখলাম যে কোনো সময় যে হচ্ছে যে আপনার অল্প ওহমস 100-200 ওহমস কিন্তু শর্ট করলে কাজ করে, তবে চেষ্টা করবেন সেম মানেরটা লাগিয়ে দেওয়ার। এরপরে আমরা যাব কি যে অ্যাডভান্স বিটম্যাপ ট্রেসিং। অ্যাডভান্স বিটম্যাপ ট্রেসিং বলতে যে মাল্টি লেয়ার লাইন ট্র্যাকিং, সব লেয়ারের লাইন দেখা মানে আপনি ধরেন একটা হচ্ছে যে বোর্ড অন করলেন, এই যে এটা হচ্ছে যে একটা ব্যাটারি কানেক্টর। এখন এই ব্যাটারি কানেক্টরে আপনার লাইনটা কেমন থাকবে, এই লাইনটা আপনি নির্ণয় করবেন কেমনে, সেইটা হচ্ছে যে সঠিকভাবে বোঝা আর কি। ধরেন এই লাইনটার এখানে ধরেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মোট 8টা সংযোগ পাচ্ছে। এবার আপনাকে এই লাইনের হচ্ছে যে সংযোগটা এখান থেকে কোথায় গেছে, এটা এখান থেকে নিচে গেছে কিনা, সামনে আছে কিনা, A to Z কিন্তু এই বোঝার জন্য কিন্তু এই মাল্টি লেয়ার লাইন ট্র্যাকিং অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এটা মেপে দেখাবো, তার আগে আরও কিছু কথা মানে পার্ট আছে, এগুলো হচ্ছে যে শেয়ার করে নিই। তারপরে ব্রোকেন লাইন ব্রোকেন বা হচ্ছে কাট লাইন শনাক্ত করা। ধরেন কোনো লাইন মিসিং হয়েছে, ওইটা কীভাবে শনাক্ত করবে সেটার জন্য কিন্তু আপনাকে বিটম্যাপ ব্যবহার করতে হবে। তারপরে জাম্পার লাইন বের করা, রিয়েল টেকনিক, যেরকম ধরেন ইউএসবি ভিবাস লাইন মিসিং আছে। ইউএসবি ভিবাস লাইন বলতে আমি কিন্তু এই অপশনটার কথা বলছি, এটা একটু মার্ক করি, এই যে লাইনটা ইউএসবি ভিবাস লাইন বলতে একটু মাইক্রোস্কোপে যাই। এখানে ধরুন এই যে এটা হচ্ছে যে ডিসপ্লের সেকশন মনে হয়, হ্যাঁ এটা ডিসপ্লের, এটা কিন্তু আপনার হচ্ছে যে নিচে থেকে যে ইউএসবি চার্জিংয়ে যে লাইনটা আছে না, যেটা দিয়ে মূলত আমরা ফোনে চার্জ করি,
নিচে সাববোর্ডের সাথে একটা কেবল দিয়ে যখন এখানে সংযোগ থাকে, এক সাইডে কিন্তু জিএনডি থাকে, আরেক সাইড হচ্ছে পজিটিভ লাইন থাকে। এই পজিটিভ লাইন নিচে থেকে এ পর্যন্ত আছে কিনা, হ্যাঁ, এইটা মাপার জন্য কিন্তু আপনাকে ওই যে বিটম্যাপ ব্যবহার করতে হবে। এই ধরুন এখান থেকে আপনার এইখানে হচ্ছে যে প্লাস লাইনের রেবনটা নিচের যে সাববোর্ড থেকে এই পর্যন্ত সংযোগটা আছে কিনা, এটা কিন্তু বিটম্যাপের যে ট্রেসিং আছে, যে আপনি বিটম্যাপ দেখলেন যে এই পাশে জিএনডি দেখাচ্ছে, এই পাশে পজিটিভ লাইন দেখাচ্ছে, তাহলে এখানে আছে যে আপনি সহজে বুঝে নিলেন যে এটা হচ্ছে ভি বাস ইউএসবি লাইন। এবার এখানে ক্লিক করার পর এটা অপোজিটে কোন জায়গায় গেছে, কোন চার্জিং আইসির ভিতরে গিয়েছে, এটা পিএম আইসির ভিতরে গিয়েছে না চার্জিং আইসির ভিতরে গিয়েছে, এটা কিন্তু আমরা সহজে ট্রেস করতে পারবো। এর জন্য ধরেন এখানে যেই ক্লিক করব, এখানে আছে যে প্লাস লাইন, যেটা এখানে যে ক্লিক করার সাথে সাথে এই ভিবাস লাইনটা কোন কোন জায়গায় গেছে এইটা কিন্তু আমরা হচ্ছে যে দেখতে পারবো। এরপরে শর্ট লাইন ট্র্যাক, যখন একটা ফোন ডেড হয়ে যাবে আর ডেড হওয়ার পর আমরা কোনো ক্যাপাসিটার খুঁজে পাবো যে শর্ট পেয়েছি, তখন ওইটা ক্যাপাসিটারে শর্ট আছে কিনা বা কোনো আইসি শর্ট আছে কিনা, তখন কিন্তু এই বিটম্যাপ ব্যবহার করে কিন্তু ব্যবহার করা যাবে। তারপরে সিপু লাইন আর পিএমআইসির পজিটিভ লাইন, পিএমআইসি পজিটিভ বলতে কি এখানে কিন্তু অনেকগুলো লাইন বোঝানো হয়, যেরকম I2C, SCL, SD, SDS, তারপর ভিবাস, ভিপেস, এই এভরিথিং যে লাইনগুলো আছে এই লাইনগুলো কিন্তু বিটম্যাপ সহজে দেখিয়ে দেয়। এবার আমরা জানবো যে বিটম্যাপে একটা লাইনের মান, আমি আবারও বলছি যে আমরা বিটম্যাপ ব্যবহার করে বিটম্যাপের যে লাইনগুলো আছে, পয়েন্টগুলো আছে, এগুলোর মান কিভাবে নির্ণয় করব সেটা এখন জানবো। এটার জন্য আমরা বিটম্যাপ অন করব, করার পরে ধরুন আপনার কাছে একটা পাওয়ার আইসি আছে বা হচ্ছে যে একটা হচ্ছে যে ধরুন গ্রাফিক্স লাইন মিসিং আছে। এবার প্রসেসর থেকে একটা বেস পর্যন্ত কানেকশনটা আছে কিনা, বা ওই লাইনটা রেজিস্ট্যান্স ক্যাপাসিটার পার করে একটা এলসিডি চালানোর জন্য যে ভ্যালুটা আসার কথা আছে সেটা কত মান হতে পারে, এইটাই কিন্তু ডায়োড ভ্যালু বলা হয়। এই ডায়োড ভ্যালুটা আপনি বুঝবেন কি করে, ধরেন এখানে আছে যে আপনি স্কিমেটিক্সটা অন করলেন, করার পরে এখানে দেখুন যে এই যে নাম্বারগুলো আছে, তাই না, এই যে কত নাম্বার আছে, 48 নাম্বার। এই 48 নাম্বার ক্লিক করলাম, করার পরে কিন্তু এটা হচ্ছে যে আমরা একটা এই স্কিমেটিক্স আপনার ওইভাবে আসবে না, আমরা একটা অন্য একটা স্কিমেটিক্স বের করি আপনাদের বোঝানোর স্বার্থে। হ্যাঁ, এই যে এটা ধরুন একটা আছে যে ডিসপ্লের যে কানেক্টর আছে, এই কানেক্টরে যখন আপনি এই যে ভিবাস লাইনটা ধরুন, ভিবাস লাইনটার আছে যে সংযোগ আছে এখানে দেখুন 0.326 এই লাইনটা দেখা যাচ্ছে। আসলে এটা কি জিনিস 0.326 এই 325 এটা কি, এটা আসলে একটা আছে যে ডায়োড ভ্যালু বলা হয়। অর্থাৎ একটা আইসি থেকে, চার্জিং আইসি থেকে বা এই আইসি এই লাইনটা যেখানে সংযোগ হয়েছে সেখান থেকে এই লাইনটা যখন আউটপুট হচ্ছে বা ইনপুট হচ্ছে, এই লাইনটা কত পরিমাণ ভ্যালু থাকবে। এটা কিন্তু বেশিরভাগ আমরা ডিসপ্লের ক্ষেত্রে হচ্ছে যে দেখি যে ভ্যালু কমে গেলে, অনেক সময় কি লাইনের ভিতরে যে ফাঙ্গাস পড়ে গেলে এই লাইনটা যদি হচ্ছে যে ফল্ট করে, সিরিজ হয়ে যায় বডির সাথে লাইনটা জিএনটি হয়ে যায়, তখন কিন্তু লাইনের ভোল্টেজটা কমে যাওয়ার কারণে কিন্তু হচ্ছে যে সংযোগটা মানে গ্রাফিক্সটা সঠিকভাবে কাজ করে না। এই জন্যই বারবার গ্রাফিক্স আইসি চলে আসছে। তো দেখুন এখানে আছে যে আমরা মান দেখছি কত 0415। এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এই লাইনটা চলে যাচ্ছে কোথায়, একটা আচ্ছা যে গ্রাফিক, এইটা হচ্ছে কিন্তু লাইট আইসি। হ্যাঁ, লাইট আইসি যে এলইডি যে অ্যানোড যে লাইন আছে এখানে এসছে, কিন্তু এখানে কিন্তু মান দেখুন যে এই যে এখানে যে কয়েলটা আছে, কয়েলের আগে মানটা কত ছিল 4.23। এই কয়েলটা পার হওয়ার পরে, সরি এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা পার হওয়ার পরে তার মান কত হয়ে গেছে 4.15, মানে কিছু কমে গেছে আর কি, 5 3 8 পয়েন্ট কিন্তু কমে গেছে। এটা আমি রেজিস্ট্যান্স বুঝলাম কি করে, এটা বোঝার জন্য
এই যে এই নাম্বারটা দেখি, এই নাম্বারটা কি প্রথম সংকেত যেটা আর লেখা আছে, এই আর যখন লেখা থাকবে এটাকে আমরা রেজিস্ট্যান্স ধরে নেব। হ্যাঁ, রেজিস্ট্যান্স ধরে নিলে কি হবে যে এখান থেকে রেজিস্ট্যান্স আমরা কি বুঝি যে সে ভোল্টেজের গতিকে কমিয়ে সে হচ্ছে যে বাধা দেয় এবং কম ভোল্টেজ সাপ্লাই করে। আর ডায়োডের কাজ হচ্ছে যে আপনার ভোল্টেজকে সচলমান করে একমুখী। ডায়োডের ভোল্টেজ সিস্টেম আছে যে ভোল্টেজ ঢুকবে মুখ মানে সামনের সাইড থেকে বেরিয়ে যাবে, কিন্তু সামনের সাইড থেকে কোনো ভোল্টেজ আর ভিতরে প্রবেশ করতে পারবে না। এটা হচ্ছে ডায়োডের কাজ। আর রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে যে এই ভোল্টেজটাকে কমিয়ে দেওয়া। তাই এখানে দেখুন যে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে মানটা, এই মানটা হচ্ছে যে কত থাকে, এখানে হচ্ছে যে 0.43 দেখা যাচ্ছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে 0.15, তাহলে ভোল্টেজ কিন্তু কিছু কমিয়ে ফেলছে। এরপরে আমরা আবারও সেই কানেক্টারে যাই। কানেক্টারে যাওয়ার পরে যে দেখুন এখানে যে মসফেট জাতীয় যে চারটে চারটে করে লাইন আছে, এই লাইনগুলোর হচ্ছে যে রেজিস্ট্যান্সের মতনই কাজ করে, কিন্তু এটা 0 ওহমসের কাজ করে। এখানে যখন ক্লিক করলাম এখানে ডিসপ্লে কানেক্টরে কত দেখলাম 0.39। আমাদের কিন্তু একটা লাইন ট্রেস করার জন্য সঠিক মান নির্ণয়ের জন্য কিন্তু এখানে কত ভ্যালু আছে যে এটা কিন্তু নির্ণয় করতে হবে। বর্ণীয় কিন্তু এটাই দেখিয়েছে যে আপনি যখন এখানে ডায়োড মোডে পরিমাপ করবেন তখন আপনাকে ভ্যালু শো করাবে 0.393, প্রায় 400-র কাছাকাছি এই মানটা কিন্তু সে শো করাবে। যদি এই মানটা সঠিকভাবে এখানে না থাকে তাহলে আমরা ধরে নেব কি যে এই লাইনটা যাতায়াতের পথে বা লেয়ারের ভিতরে কোনো সেকশনে বডি শর্ট হয়ে যেতে পারে। এটা জন্য কী হবে যে আমরা প্রথমত এখানে ক্লিক করেছি, ধরেন এখানে ক্লিক করার পরে লাইনটা কোনে গেল, এখানে একটা মসফেটের মতন চার থাকেন যেটা ওই রেজিস্ট্যান্সের ভেতরে বা ওই 0 ওহমসের রেজিস্ট্যান্সের কাজ করে যেটা, এখানে ক্লিক করার পর তার ঠিক অপোজিটে কিন্তু মান কত দেখা যাচ্ছে 0.404। এবার এখানে যে ক্লিক করব, ক্লিক করার পরে এনে কিন্তু ঠিক যে প্রসেসরের ভিতরে যে সংযোগটা আছে সেখানে কিন্তু নিয়ে যাচ্ছে। এবার প্রসেসরের এখানে কি কিন্তু এসে কিন্তু আপনি কিন্তু মান দেখতে পাচ্ছেন 0 ওএল মানে ওএল বলতে কোনো মান নাই। এখন প্রশ্ন হলো যে আপনি যখন রেবনের মাথায় যখন ভোল্টেজ দেখলেন যে 0.404 বেস কানেকশনে, সেখানে ফিরে আসার পরে আপনি আইসিতে এসে ওএল দেখছেন কেন? প্রশ্ন আসে না? এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস চলছে, যদি আপনি সঠিকভাবে মাথায় নিতে পারেন আমার মনে হয় না আপনার এই পরবর্তীতে গ্রাফিক্স সেকশন বা লাইন ট্রেসিং নিয়ে কোনো সমস্যা থাকবে। বিটম্যাপটা এমনই যে আপনার প্রত্যেকটা লাইন ট্র্যাক করার জন্য আপনার খুব সহজভাবে তারা দেখায়। আমি আবারও বলছি যে দেখুন আপনি এখানে ক্লিক করলাম, এখানে কিন্তু মান দেখা যাচ্ছে ওএল, কিন্তু আমরা যখন এখানে এসে মানটা দেখছি কত 0.404, তাহলে এই মানটা কে দিচ্ছে? এই মানটা কিন্তু সাপ্লাই করছে কি সিপিইউ, যার জন্য এখানে কিন্তু আমরা ওএল দেখছি। যদি আমাদের ডিসপ্লে কানেক্টর যদি মান আউটপুট করতো তাহলে এখানে এসে কিন্তু আমরা মান দেখতাম, কিন্তু এখানে কিন্তু আউটপুট করছে কি প্রসেসর আউটপুট করার কারণে প্রসেসর হচ্ছে যে এখান থেকে কিন্তু 0 দেখাচ্ছে, কেননা এ তো আউটপুট নিচ্ছে না বা বাইরে থেকে কোনো সংযোগ কিন্তু সে নিচ্ছে না, সে কিন্তু সংযোগ বাইরের ডিসপ্লেকে দিচ্ছে। এটার কারণে এখানে কিন্তু ওএল দেখিয়েছে। যে সাপ্লাই করবে তার মান 0 থাকবে এবং সাপ্লাই করার সময় সে যখন সংযোগ দিবে এবং একদম মাথায় যে ও কত ভোল্টেজ দিচ্ছে সেইটা বোঝানো বা সেইটা চেক করাকে আছে যে ভ্যালু মানে জিআর ভ্যালু বলা হয়। ওই ভ্যালুটা যেটা পাবেন সেটা হচ্ছে যে সিপিইউ থেকে আউটপুট ভ্যালু। সিপিইউ যদি ইনপুট নিত তাহলে কিন্তু আমরা এখানে মান দেখতাম। এখানে সেক্ষেত্রে আপনার বোঝার জন্য আরেকটু ক্লিয়ার হয় যে এই পাশে একটা মান দেখা যাচ্ছে 355 বলতে এইটা হচ্ছে যে সিএলকে এসপিআই 0 লাইন, এসপিআই পাওয়ারের একটা সংযোগ আমি মার্ক করে দেখাচ্ছি। এখানে কেন মান দেখাচ্ছে? এই সিপিইউ কিন্তু আউটপুট দিচ্ছে না, এই সিপিইউ কিন্তু এখানে ইনপুট নিচ্ছে। কার থেকে নিচ্ছে? এই দেখুন
পাওয়ার আইসি থেকে। পাওয়ার আইসি থেকে হচ্ছে যে সে হচ্ছে যে সাপ্লাই নেওয়ার কারণে কিন্তু তার ওখানে কিন্তু মানটা আমরা দেখতে পেয়েছি। এটা হচ্ছে যে প্রোটোকল লাইন বা এটাকেই বলা হয় যে এই মানে এই বিটম্যাপের যে লাইনের প্রসেস। এরপরে দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা আইসিতে মানে এই এরকম অনেক অসংখ্য লেগ আছে, যেগুলো আছে যে আইসি যেগুলো আউটপুট করবে সেই লাইনগুলো ওয়েল থাকবে। এখানে ওয়েল থাকবে এই জন্যই যে অপোজিটে কোনো সংযোগ এখনও সে পায়নি, যখন সংযোগ পাবে তখন কিন্তু ওই সাইডের কাজগুলো সে কার্যক্রম চালাবে আর কি। আপনি এখানে মান কখন পাবেন? যখন আপনি অপোজিট সাইডে ধরেন ব্যাটারির কানেকশন, ব্যাটারি না, ধরেন ডিসপ্লের কানেকশন দিলেন বা ক্যামেরায় কানেকশন দিলেন, দেওয়ার পর সংযোগ যেটা আছে এবার ওখান থেকে লাইনটা যদি আপনার এই মাদারবোর্ডের এখানে এই পাওয়ার আইসির এই লেগের এই লাইনটা যদি ওই সংযোগ ওই ক্যামেরার সাথে বা ওই ডিসপ্লের সাথে সংযোগ থাকে তখন কিন্তু আপনি ভ্যালু পাবেন, কিন্তু আইসিটা উঠানোর পরে। আর আইসিটা বসানোর পরে আইসির আউটপুট পাবেন কি, আপনাকে ওই কানেক্টরে যেতে হবে, ওই ডিসপ্লে কানেক্টরে যেতে হবে, ওই ব্যাটারি কানেকশনে যেতে হবে। সেটাই কিন্তু আমি এতক্ষণ ধরে চেষ্টা করছি যে ধারণা দেওয়ার। এবার এই জন্যই কিন্তু প্রত্যেকটা ফাংশন প্রত্যেকটা সেকশন আমরা কিন্তু হচ্ছে যে এখানে A to Z দেখতে পাই। একটা আইসি কিন্তু আউটপুট ইনপুট দুইটাই থাকে। সে ইনপুট নেই কোনতে, পাওয়ার আইসি থেকে, আউটপুট দেয় কোনতে, যে পাওয়ার থেকে ইনপুট নিচ্ছে আউটপুট দিচ্ছে কোনো এক ওর পরবর্তী কোনো এক আইসিতে। তাই এখানে একটা সেট কাজের যে মানে সিস্টেম, যে একটা ফোন অন হয় কিভাবে সেই সিস্টেমটা একটু জেনে নেন। যে প্রথমত আপনি ব্যাটারি সংযোগ দিলেন, যেহেতু চার্জে দিয়ে তার ফোন অন করি না, ব্যাটারি সংযোগ দিলেন, এই যে ব্যাটারি যে সিম্বল আছে এখানে সংযোগ দেওয়ার পরে ব্যাটারি কি করবে, যে সে কি করবে আউটপুট দেবে কার, আমরা এখানে একটু ক্লিক করে দেখি, এখানে ক্লিক করার পরে চলে যাচ্ছে কোথায়, চার্জিং আইসিতে। দেখুন ঠিক অপোজিটে ফাস্ট চার্জিং যে আইসি আছে আইসির ভিতরে চলে যাচ্ছে। এবার আইসি কি করছে, যে সে ভিবার থেকে লাইনটা নিল, ভিবার থেকে লাইনটা নেওয়ার পরে সে কি করবে আউটপুট দেবে কিভাবে, এই যে পাওয়ার আইসির ভিতরে কিন্তু ওই যে লাইনটা এখানে কিন্তু আরও ডিটেলসে যাওয়া যাবে। সেটা হচ্ছে আমরা যখন স্কিমেটিক্স দেখবো না, যখন লেআউট স্কিমেটিক্স দেখবো তখন ডিটেলসে এই পাওয়ার আইসির ভিতরে যাওয়ার আগেও চার্জিং আইসি থেকে যে ভোল্টেজটা আসে সেইটার প্রোটোকলটা কিন্তু বিটম্যাপে দেখায় না, যার জন্য এখানে সঠিকভাবে দেখানো যাচ্ছে না। তাই যাক এটুকুন ধারণা নেন যে ব্যাটারি থেকে চার্জিং আইসিতে যাবে এবং সেখান থেকে ভিপিএস তৈরি করার পরে সেখান থেকে যাবে পাওয়ার আইসি থেকে। এবার পাওয়ার আইসিতে কী হবে, যে এই পাওয়ার আইসি আউটপুট দেবে কি আপনার 1.8, 2.8, তারপর 3.0 এই লাইনগুলো দেবে। এবং এই লাইনগুলো বুঝবেন কি করে, এই বিটম্যাপের মাধ্যমে কিন্তু বুঝবেন। যে দেখুন আমি কিছু লাইন দেখানোর চেষ্টা করছি, এই যে সে কিন্তু আউটপুট দিচ্ছে কত, VIO 1.8, এ কিন্তু মানে ভোল্টেজ আউটপুট দেবে। হ্যাঁ, তাহলে VIO 1.8 কাকে কাকে দিচ্ছে, চলে যাচ্ছে কোথায়, সিপিইউতে। দেখুন সিপিইউতে এবং র্যামে। কিন্তু প্রসেসটা এরকম যে ব্যাটারি থেকে যাবে চার্জিং আইসি, চার্জিং আইসিতে যাবে হচ্ছে পাওয়ার আইসিতে, পাওয়ার আইসিতে যাবে হচ্ছে যে সিপিইউ থেকে, সিপিইউ থেকে যাবে র্যামে, এবং র্যাম আবার সিপিইউকে কমান্ড করবে, সিপিইউ আবার পাওয়ার আইসিকে কমান্ড করবে, করার পরে পাওয়ার আইসি আবার যখন ফাইনাল কমান্ড করবে, যখন পাওয়ার সুইচ ট্রিগার করা হয় তখন এই প্রসেসগুলো কাজ করে। তখন প্রসেসর কী করবে, প্রপারভাবে ফোন অন করার জন্য যে প্রসেসটা থাকে সেই এম্পিয়ার নিয়ে মূলত ফোনটা রান করার চেষ্টা করে। তা আমরা এই বিস্তারিত এইভাবে আমরা ডিটেলস আপনাদেরকে জানাবো। তা আজকে আমরা যতটুকু জানলাম কি, যে বিটম্যাপে আপনার ভ্যালু নির্ণয় করার যে বিষয়টা থাকে সেটা কিন্তু আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এরপর আমাদের পরবর্তী ধাপ কি হবে, যে একটা মিসিং পার্টস ফাইন্ড আউট করবেন কিভাবে। মিসিং পার্টস ফাইন্ড আউট করার জন্য কিন্তু আমি ভিডিওতে দেখালাম যে যে আছে টোটাল যে প্রসেসটা কিন্তু সেটা কিন্তু আমি স্কিমেটিক্স দেখে মানে নির্ণয় করবেন কিভাবে সেটা দেখালাম। এখন আমরা ডিটেলসে যাব যে এই পার্টসটা খুঁজে পেতে আপনার জন্য কি কি ধাপ অ্যাপ্লাই করতে হবে। তো এখন
আমি কিছু ফোন অলরেডি এখানে অন করে রাখলাম। এই যে আমরা এখন জানবো যে একটা ফোনের ধরেন কাজ করার সময় যে একটা পার্টস ধরেন মিসিং হয়ে গেছে, আইসি তোলার পর মিসিং হয়ে গেছে। বিটম্যাপের সাহায্যে আপনার কাজটা কিভাবে ইজি করবেন, সহজে বুঝবেন যে ওইটা ক্যাপাসিটার ছিল নাকি রেজিস্ট্যান্স ছিল নাকি কয়েল ছিল নাকি ওইটা একটা আইসি ছিল, এইটা কিভাবে নির্ণয় করবেন সেটা কিন্তু এখন জানতে পারবেন। তো এর জন্য আপনাকে করতে হবে কি, যে প্রথমত একটা বোর্ড ভিউ লাগবে। বোর্ড ভিউ বলতে ধরেন এই ফোনটা অন করে আছে যে স্কিমেটিক্স থেকে আমরা যখন কম নেম আছে, কম নেমে সার্চ করার পরে আমরা এখানে চেষ্টা করলাম যে বোর্ডের যে কালার আছে কালার অনুযায়ী পার্টসগুলো বোঝার। তো দেখুন যে এইটা হচ্ছে চার্জিং সেকশন, এখানে কিন্তু আমরা একটা কালার দেখছি কি, এটা হচ্ছে কিন্তু ক্যাপাসিটার। এরপরে পাশে একটা দেখছি কি একটু ব্রাউন কালার টাইপের, এটাও কিন্তু ক্যাপাসিটার। এরপরে যে এটা দেখব এটা হচ্ছে যে রেজিস্ট্যান্স। এরপরে এই যেটা দেখছি এটাও কিন্তু রেজিস্ট্যান্সের কাজ করে, তারপর এটাও রেজিস্ট্যান্সের কাজ করে, এবং সর্বশেষ এটা কিন্তু আইসি। এবার ধরুন আপনার এইটা হচ্ছে যে পাঁচটা হারিয়ে গেছে, তাহলে খুঁজবেন কি করে? এটা সহজ পদ্ধতি হলো যে এই আইসিটা মানে এই রেজিস্ট্যান্সটা কোন পার্টসের সাথে যুক্ত আছে, এখান থেকে যে এই যে বোর্ডের যে ভিউ আছে দেখুন যেখান থেকে ট্র্যাক করা যায়, এই কিন্তু এই যে লাইনটা কিন্তু বোঝা যাচ্ছে এখান থেকে যে এখান থেকে এই আইসির ভিতরে কিন্তু ইন হয়েছে। তো যখন এই আইসির ভিতরে ইন হলো তাহলে এই আইসিটা কোন কোন ফোনে আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো এর জন্য কিছু পদ্ধতি আছে, তবে আগে আমরা দেখব যে ধরেন আমরা তো এই ফোনটা হার্ডওয়্যার সলিউশনে যে এই ফোনটার যে লেআউট আছে বা স্কিমেটিক্স আছে সেটা আগে খুঁজবো। আপনাকে খুঁজতে হবে কি যে লেআউট এবং স্কিমেটিক্স। লেআউট আর স্কিমেটিক্স যদি না খুঁজে পান, মানে লেআউট না পাইলেও হবে, কিন্তু স্কিমেটিক্স আপনাকে খুঁজতেই হবে। স্কিমেটিক্স হলো কোম্পানির একটা ম্যানুফ্যাকচার। কোম্পানি যখন একটা ফোন আবিষ্কার করে তখন এই ফোনের যে যে সংযোগগুলো, এই ধরেন আমি এখানে একে দেখালাম, এই যে রেজিস্ট্যান্সে আপনার এই লাইনটা এখান থেকে আইসির ভিতরে গেছে, তাহলে এই আইসির ভিতরে গিয়েছে, এটা ধরেন এখানে যদি বোর্ডও তারা ঢেকে দিত, বোর্ডের ভিতর দিয়ে দিত, তাহলে কিন্তু আমি কিন্তু ওপর থেকে আর ধারণা করতে পারতাম না। এইটা কিন্তু ইন ডিটেলসে স্কিমেটিক্সের ভিতরে লেখা থাকে। তা আমি যেহেতু বলেছি আপনাদেরকে স্পেশাল একটা তথ্য দেব, সেটাই দেখাবো। এটার জন্য আপনাকে কি করতে হবে যে এই যে রেজিস্ট্যান্সটা কোণে আছে এই আইসির ভিতরে আছে, তাহলে এই আইসিটার নাম্বার কত, BN35। এখন এটা খুব ছোট আইসি আর এটা অনেক ফোনে নাও থাকতে পারে, যার জন্য আমরা একটু বড় আইসি খুঁজি, তাহলে সহজেই আপনারা কিছু ধারণা পাবেন। তার জন্য কি আছে যে এই যে পাওয়ার আইসি যেটা UMP510G, আমরা কিন্তু এই আইসিটা নাম্বারটা এখান থেকে কালেক্ট করব, মনে করে নিলাম, মুখস্থ করে নিই UMP510G। এবার আমরা পরের ধাপে কি দেখব যে এইটা খোঁজার জন্য আমরা প্রথমত এই যে সার্চ অপশন আছে, সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এই যে সার্চ অপশন, এই যে এখানে যে সার্চ করব যে এই UMP510G এটা কোন ফোনে আছে। আমাকে এক ভাই প্রশ্ন করছিল যে রেজিস্ট্যান্স খুঁজে পাবো এটা কিভাবে বের করবো, আমি ভিডিওতে দেখিয়েছি তারপরও সে ভাই বুঝতে পারিনি, যার জন্য আবারও রিপিট করলাম। এখানে সার্চে গেলাম, যাওয়ার পরে আমরা যে সার্চ অপশন আসবে এখানে লিখব কি UMP510G, দেওয়ার পরে এখানে ইন্টার দেব। এবার ইন্টার দেওয়ার পরে এখানে দেখুন যে আপনার অনেকগুলো মডেল আসবে, আমরা এখান থেকে 100টা মডেল সিলেক্ট করে নেব, মানে ফার্স্ট 100টা সিলেক্ট করে নেব এই জন্যে যে একটা মডেলে যদি না থাকে আমরা পরের মডেলে যাব। অবশ্য দেখতে পাচ্ছেন যে এখানে আছে যে ব্র্যান্ড নেম চলে এসছে, মার্ক করে দেখালাম, এরপরে এসছে কি মডেল। তো এখন আমাদের করণীয় হবে কি যে এই ফোনটা, প্রত্যেকটা ফোন আমরা চেক করব একটা একটা করে যে এই ফোনের স্কিমেটিক্সটা আছে কিনা। স্কিমেটিক্স যদি থাকে তাহলে কিন্তু আপনাকে ওই কম্পোনেন্ট খুঁজে পেতে সুবিধা হবে, এবং এটার সাথে বিটম্যাপের সম্পর্ক কি সেটাও দেখাবো।
তা আমরা প্রথমত এই যে এটা আছে যে স্কিমেটিক্সটা খোঁজার জন্য আমরা পাশে এটা অন করে রাখবো এবং পাশে অন করার পরে আমরা আবারও চলে যাব যে ফোনে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি হট বারো প্লে এনএফসি। তাহলে ইনফিনিক্সে যাই, ইনফিনিক্সে যেয়ে এখান থেকে হট বারো প্লে এনএফসি। এখানে কিন্তু বিটম্যাপ, ডায়োড, হার্ডওয়্যার সলিউশন আর ভোল্টেজ, এই চারটে ছাড়া কিন্তু আর মডেল নাই। তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের হলো না, মানে এটা প্রয়োজন নাই আর কি। হ্যাঁ, তাহলে এটা মাইনাস হট বারো প্রো, এটার ভিতরেও নাই। এরপরে যাব কোথায়, হট 40i। হট 40i কোথায়, হট 40i এটারও দেখুন কিন্তু এখানে কিন্তু এক্সট্রা করে কোম্পানির যে স্কিমেটিক্স হার্ডওয়্যার সলিউশন সেটা কিন্তু দেয় নাই, তাহলে এটাও হলো না। এবার যাব হচ্ছে স্মার্ট 8, ইনফিনিক্স স্মার্ট 8 এইচডি, এটার সাথেও কিন্তু দেয়নি। এখানে কিন্তু জাস্ট ডায়োড, এটা কিন্তু বিটম্যাপও দেয়নি এটার সাথে, তাহলে কিন্তু এইটা দিয়ে কিন্তু কাজ হবে না। তারপরে আমরা যাচ্ছি কোথায়, বিটম্যাপ, ডায়োড, হার্ডওয়্যার সলিউশন, ভোল্টেজ, স্মার্ট 8 যেটা, ওটার ভিতরও নাই। তাহলে এরপরে যাব কি X675, X675 এইটার মধ্যে আছে কিনা, মানে একটা করে প্রথম থেকে শুরু করব। আমাদের দরকার কি স্কিমেটিক্স বের করা, স্কিমেটিক্সটা বের করলে আমরা কিন্তু ওই পার্টসের মানটা কিন্তু বের করতে পারবো। তাহলে এটার জন্য একটু কষ্ট হবে খুঁজে বের করতে, যেহেতু X675 কোন একটার সাথে লুকিয়ে থাকবে। 675 এই যে হট 11 2022, দেখুন এই লাইনটার স্কিমেটিক্স সার্ভিস ম্যানুয়াল কোম্পানিটা দিয়ে রাখছে। হ্যাঁ, তাহলে আমরা এটা যদি ডাবল ক্লিক করি, এই যে এবার কিন্তু আমরা যেটা খুঁজছি সেটা কিন্তু পেয়ে যাবো। এই যে লেআউট পেলাম, স্কিমেটিক্স পেলাম, সাব লেআউট পেলাম, সাব স্কিমেটিক্স পেলাম, মোট 4টা অপশন পেয়েছি। কারণ হলো যে এখানে যে আমাদের দরকার কি, লেআউট দরকার, স্কিমেটিক্স দরকার, আমরা কিন্তু টোটাল পেয়ে গেছি। তাহলে এখন আমাদের করণীয় হবে যে লেআউটটা অন করা। লেআউট অন করি, লেআউট আর স্কিমেটিক্স দুইটাই কিন্তু আগে অন করে নিতে হবে। ভিডিওটা বুঝতে পারছেন কিনা জানি না, যে তথ্যগুলো দেওয়া আছে অনেক কঠিন বিষয়, তো একটু মাথায় নেবেন। যদি বুঝতে অসুবিধা হয় একটু পিছনে ফিরে প্লেব্যাক করে আবার নতুন করে শুরু করবেন। এবার আমরা কি করব যে লেআউট যখন অন হয়ে যাবে, অন হওয়ার পরে এখান থেকে এই যে আইসি নাম্বার আছে, দেখুন এখানে U200 মানে U2000 আর কি। হ্যাঁ, U2000টা আমরা এই স্কিমেটিক্সের ভিতরে যে এখান থেকে সার্চ করব, U212322000 সার্চ করলে কি হবে যে ওই যে UMP 510G যে পাওয়ার আইসি আছে, ওই পাওয়ার আইসির যে সক ডায়াগ্রাম আছে, মানে টোটাল ও যে হার্ডওয়্যার সলিউশন আছে, এটা কিন্তু আমরা পেয়ে যাব। মানে এইটা এমন একটা জিনিস যেটা আপনি যদি সঠিকভাবে বুঝতে পারেন, তাহলে আপনার একটা পার্টস নির্ণয়, একটা পার্টসের ভ্যালু, একটা ভোল্টেজ, A to Z এভরিথিং কিন্তু এই সিস্টেমটার ভিতরে কিন্তু কোম্পানি দিয়ে রেখেছে। তো এখন আমরা কিন্তু ওই যেটা খুঁজছিলাম যে স্কিমেটিক্স বলে যে ফোল্ডারটা, এইটা কিন্তু খুঁজে পেয়েছি। তাহলে আমাদের পরবর্তী স্টেপ হবে কি, যে আবার সেই পুরনো জায়গায় ফিরে যাওয়া। পুরনো জায়গায় বলতে UMP 510G ওই ফোনটার বিট ম্যাপে যাওয়া। এবার ধরুন যে আপনার এখানে একটা রেজিস্ট্যান্স মিসিং আছে, ধরুন এইটাই, এই RFF এর যে রেজিস্ট্যান্স আছে এটা মিসিং আছে, এটা এটা মিসিং আছে। এবার এটা মিসিং থাক যাই থাক, এটা যদি আপনি বিটম্যাপ পেয়ে থাকেন তাহলে খুব সহজ হবে আপনার কাজটা। ধরুন এই পার্টসটার এই রেজিস্ট্যান্সের লাইনটা কোনে ছিল, যে এই পাওয়ার আইসির V1 লাইনের আর হচ্ছে যে আউটপুট লাইনটাই এই RFEP-র যে এই রেজিস্ট্যান্সটা মিসিং আছে। তাহলে আপনাকে এই পাওয়ার আইসির মানে UMP 510G এই পাওয়ার আইসির V1 যে লাইনটা আছে, এই লাইনটা আপনাকে মানে এই পয়েন্টটা আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে V1 RFFE আউটপুট লাইন,
আমরা এটা খুঁজবো কি করে, যে এটা যদি আমরা ওখানে টাইপ করি তাও খুঁজে পাবো, বা আমরা যদি এটা লাইন ট্রেস করি, যে মানে পিন আউট যেটা, এটা তো একটা পিন, একটা সংযোগ, একটা রেজিস্ট্যান্সের সাথে একটা পিনের সংযোগ আছে, এইটাই হচ্ছে মূল বিষয়। তাহলে আমরা ওই ডায়াগ্রামে যে V1 বলে যদি খুঁজি তাহলেও কিন্তু এটা পেয়ে যাব। তাহলে আমরা V1 বলে খুঁজবো কি, এই যে ডাইন কর্নারে মানে আইসির দুই সাইডে এই যে লাইনগুলো যেটা আমরা দেখছি, এই লাইনটা হচ্ছে যে পিন বলা হয়, এত নম্বর পিন অত নম্বর পিন, এইটা হচ্ছে যে আপনার বিষয়, মূল বিষয়। তাহলে আমাদের এখন দরকার কি, V1 লাইন দরকার। V1 এর জন্য এই দুই পাশে খুঁজতে হবে। হ্যাঁ, এই পাশে আছে V19 দেখছি, A5 B5 এভরিথিং লাইনগুলো কিন্তু আছে। এই আইসির কিন্তু একটা পার্ট না, আইসির কিন্তু 2 থেকে 3টা পার্ট থাকে। তা আমরা এভাবে খুঁজবো, যদি এভাবে না পাই তাহলে আমরা পরের ধাপে যাব। এই যে আমরা কিন্তু সার্চ করে রাখছিলাম, এই সার্চের এখানে যখন আমরা আরেকবার ক্লিক করব তখন এটা যে দুইটা পার্ট, এটা হচ্ছে যে এ পার্ট, আর যে এখানে চলে এসছে অলরেডি কর্নারে দেখতে পাচ্ছেন, এই যে এ পার্ট আর বি পার্ট। এ পার্টে যেহেতু আমরা খুঁজেছি, আমরা কিন্তু এবার বি পার্টে খুঁজব। বি পার্টে আমরা কি লাইন খুঁজবো, V1 লাইন খুঁজবো, যেটা হচ্ছে যে এখানে আমরা RFPP আউট 1 বলে যে লাইনটা পেয়েছি, এই লাইনটা। তাহলে এখানে যাই, V1 লাইন খুঁজে পেলেই তার পাশে মানে মাথায় যে সংযোগটা আছে এটাও কিন্তু খুঁজে পাওয়া যাবে। V11 V19 A5 এই লাইন। একটু খুঁজে পেতে সময় লাগছে, কেননা এগুলো তো অনেক ক্রিটিক্যাল বিষয় আর অনেক সময়ের বিষয়, যে আপনি যদি মাথা ঠান্ডা করে যদি আস্তে আস্তে খুঁজতে থাকেন তাহলে পেয়ে যাবেন। এই দেখুন আমি অলরেডি পেয়ে গেছি RFP আউট 1, মানে একটু ধৈর্য সহকারে খুঁজলে হয়তো আপনার কাজটা সহজ হবে। এখানে দেখুন যে REF আউট 1, এটা হচ্ছে WCN 26M ইনলাইন আর কি, মানে WCN বলতে এটা হচ্ছে ওয়াইফাই লাইনের যে RFP লাইন, সেই লাইনটা বোঝানো হয়েছে। তাহলে এই লাইনটা আমরা কিন্তু RFP আউট 1 আমরা কিন্তু এখানে দেখে এসেছি, RFP আউট 1 এটি কিন্তু আমি বোঝাচ্ছি এক সেটের সাথে আরেক সেটের আইসির সাথে মিল করে তার আউটপুট লাইন এবং এর আউটপুট লাইন সেম হবে, কারণ দুইটাই যেহেতু পাওয়ার এসে সেম, তার আউটপুটও কিন্তু সেম হতে হবে। এটি হচ্ছে মূল বিষয়। এবার আউটপুটের এই যে R82 এই রেজিস্ট্যান্সটা মিসিং হওয়ার কারণে এই রেজিস্ট্যান্সের মান কত সেটা আমরা জানব। এটার জন্য আমরা V1 এর যে এই যে WCN26M ইন এই লাইনটা আমরা এই জায়গায় ক্লিক করব। আমি মার্ক করে দেখাচ্ছি, এখানে এই জায়গাটায় আমরা এখন ক্লিক করব। আর যখনই ক্লিক করব তখন এইটার যে সংযোগ মানে কোন জায়গায় গেছে সেটা কিন্তু দেখা যাবে। এই দেখুন এইটার যে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স আছে, এই এখানে রেজিস্ট্যান্সের নাম লিখছে কি যে R7012, এই রেজিস্ট্যান্স এটার মান কত 0 ohms। যে রেজিস্ট্যান্সের মান থাকবে মানে ভ্যালু থাকবে বেশি, সেটা এখানে এই হলুদ বক্সের ভিতরে থাকবে এবং এখানেই মূলত এই রেজিস্ট্যান্সটার ভ্যালু প্লাস এটা কত ohmsের তা আপনি লাগাবেন সেটা কিন্তু এখান থেকে দেখা যাবে। খুব সহজে বোঝার জন্য কিন্তু তারা এখানে শো করিয়ে রাখছে। এখন আমরা আবার যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা আবার পূর্বের জায়গায় ফেরত যাব। এই যে V1 লাইনের যে লাইনটা দরকার ছিল এই জায়গায় আমরা যখন এখানে ক্লিক করব তখন কিন্তু আমাদের এই যে রেজিস্ট্যান্সের যে ভ্যালুটা দেখার কথা ছিল সেই জায়গায় কিন্তু আমাদের নিয়ে গেছে। এখন এটা তো গেল একটা সিম্পল বিষয়, এখানে আছে যে রেজিস্ট্যান্সের যে ভ্যালু সেটা নাই, কিন্তু এখানে যদি ভ্যালু থাকে সেটা কেমন দেখতে লাগে সেটা একটু দেখেন। যে ধরুন এখানে দেখুন যে R2012 আমি আরেকটা ঠিক ওপরেই পেয়েছি, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে 100 কিলো ওহমসের একটা রেজিস্ট্যান্স, 100 কিলো। এখানে যে রেজিস্ট্যান্সের যে চিহ্নটা আছে আর দিয়ে রেজিস্ট্যান্স বোঝায় এবং এটার মান 100 কিলো ওহমসের একটা রেজিস্টার এখানে লাগানো আছে। এই লাইনটা কিন্তু যদি মিসিং থাকে, এই লাইনটা কিন্তু মিসিং থাকে তাহলে কিন্তু কাজ করবে না, কিন্তু 100 কিলো লাগাতে হবে।
আর আগেরটা আমরা যেটা মিসিং পেয়েছি, ধরুন আমরা সাপোজ ধরে নিয়েছি যে আমাদের এই যে R82 এই লাইনটা মিসিং, তাহলে আমাদের এখানে কি দরকার ছিল, এখানে যে 0 ওহমসের একটা রেজিস্ট্যান্স, যেটা আমরা শর্ট করে দিলেই আমাদের এই কাজটা সম্ভব হবে ইনশাল্লাহ। তা এই হচ্ছে যে বিটম্যাপের বিষয়। বিটম্যাপ হলো যে এমন একটা জিনিস যেটা আছে যে আপনার কাজকে আরও সহজ করে দেয়। একটা পার্টসের মান নির্ণয় প্লাস ওইটা ক্লিক করার সাথে সাথে ওইটা কোন কোন জায়গায় ব্যবহার হয়েছে A to Z কিন্তু এই বিটম্যাপের মাধ্যমে কিন্তু জানতে পারবেন। তো আমাদের ভিডিওতে আমরা লং করব না, অলরেডি 1 ঘন্টা পার হয়ে গেছে। অনেকে লাইভে যুক্ত ছিলেন, আপনাদের হচ্ছে যে ভালোবাসা এবং আন্তরিকতায় আমরা কিন্তু এতদূর পর্যন্ত আসতে পেরেছি। আমরা প্রত্যেক দিন কোনো না কোনো ভিডিও আপলোড করার চেষ্টা করি। আমাদের ভিডিওতে নতুন নতুন বিষয় থাকে, আপনারা চেষ্টা করবেন প্রশ্ন করা, মানে কমেন্টে আপনাদের মতামতগুলো জানানোর, এবং আপনারা চাইলে আপনাদের যে প্রশ্ন আছে সেগুলো করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। আর প্রতিদিন হয়তো নতুন নতুন ভিডিও আপলোড করা সম্ভব হয় না, যেহেতু তথ্যমূলক একটা ভিডিও আপলোড করতে হয়। যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা চায় যে একটা ভিডিও আপলোড করার পরে সেই ভিডিও থেকে কিছু শিখবে, এজন্য আমরা চেষ্টা করি যে গুছিয়ে একটা বিষয় উপস্থাপন করার। আর আমাদের ভিডিওতে যদি দেখা যাচ্ছে যে কোনো রকম কোনো মিসিং থাকে, তাহলে আপনারা চেষ্টা করবেন সেগুলো জানানোর, ইনবক্সে জানাবেন, আমরা চেষ্টা করব পরবর্তীতে সেই তথ্যগুলো অ্যাড করার। মোটামুটি অনেকে লাইভে যুক্ত আছেন, আপনারা হচ্ছে যে প্রশ্ন করতে পারেন, খুব দ্রুত প্রশ্নগুলো করবেন। আমরা 5 থেকে 10 মিনিট আমরা হচ্ছে লাইভে থাকবো, এরপর আমরা লাইভ থেকে বেরিয়ে যাব, লাইভটা শেষ করে দেব ইনশাল্লাহ। আবার পরবর্তী আমাদের লাইভ হবে আগামী রবিবার ইনশাল্লাহ। আগামী রবিবার রাত 9:30 আমরা গতদিন যে আইসি রিমুভ প্লাস ক্লিনিংয়ের যে বাকি অংশটুকুন অফ রেখেছিলাম সেটা দেখানোর চেষ্টা করব। আইসি রিমুভ এবং ক্লিনিংয়ের দ্বিতীয় পার্ট আমরা দেখাবো রবিবার রাত 9:30। আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে যুক্ত থাকার, এবং আমরা যে কাজগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করেছি, যদি এর মধ্যে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। ভাই ডেড ফোনগুলো এক ভাই লিখেছেন শাকিল খান, যে ভাই ডেড ফোনগুলা কিভাবে বুঝবো, আচ্ছা কটার দিকে প্রবলেম হয়, কোথা থেকে প্রবলেম হয় আর কি। আসলে কি ডেড ফোন কোথা থেকে প্রবলেম হয় এটার জন্য তো আমি দেখালাম। ডেড ফোনের জন্য আপনার ফোনের রিডিং বুঝতে হবে, আই চার্জারের যে চার্জিং সেন্স আছে ওইটা খেয়াল রাখতে হবে। ডিসি রিডিংয়ে দেখা যাচ্ছে যে 5, 6, 7, 10 এরকম ইউনিট আছে, ডিসি রিডিংয়ের সেন্স অনুযায়ী হবে। তাই এই নিয়ে আমাদের ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন, সেখান থেকে আপনাদের কিছু ধারণা আসবে। জিএসএম আফজাল ভাই লিখেছেন ওকে বস, ভাই আপনার প্রতি ভালোবাসা রইল, ধন্যবাদ। তারপরে সবুজ আহমেদ লিখছেন যে ভাই ডিসি পাওয়ার সাপ্লাই সম্পর্কে একটা ক্লাস নেবেন প্লিজ। একটা মানে চেষ্টা করব যে একটা ধাপ টু স্টেপ বাই স্টেপ পার করার, এবং পুরো যে মোবাইল সেকশনে যে বিষয়গুলো আছে এগুলো আপনাদের সামনে শেয়ার করার। কেননা এখানে কোনো কিছুই হাইড রাখার কোনো ইচ্ছা নাই, যতটুকুন পারি আপনাদের সাথে শেয়ার করবো, যেহেতু আপনারা টেকনিশিয়ান, আপনারা যদি উপকৃত হন হয়তো আমার ভালো লাগার বিষয় কাজ করবে এখানে। হ্যাঁ, স্যার ইনফিনিক্স জিএসএম রিশাদ ভাই লিখছেন, স্যার ইনফিনিক্স স্মার্ট 6 অ্যান্ড OnePlus 60 5 থেকে 7 মিনিট ঠিক চলে, চলার পরে রিস্টার্ট হচ্ছে, ব্যাটারি ফিউজ চেঞ্জ করে দেখেছি, বাট সেম প্রবলেম, কোনো সলিউশন থাকলে একটু নক দিন। এখন 5 থেকে 7 মিনিট চলার পর যদি বন্ধ হয়ে যায় তাহলে এক্ষেত্রে আপনার ফোনটা হয়তো ওভার হিটিং হচ্ছে। এখন যখন ফোনটা রিস্টার্ট নিচ্ছে, রিস্টার্ট নিয়ে যদি অন হয়ে যায় একরকম রোগ, আর যদি বন্ধ হয়েই থাকে তাহলে একরকম রোগ। একটা জিনিস বলে রাখি, যদি ফোনের 1.8 লাইন, মাদারবোর্ডের যদি 1.8 লাইন যদি শর্ট থাকে তাহলে আপনার হচ্ছে যে মাদারবোর্ডের 1.8 লাইন যদি শর্ট থাকে ফোন ডেড হয়ে যাবে। আর যদি মাদারবোর্ডের হচ্ছে 2.8 লাইন যদি শর্ট থাকে তাহলে ফোন
ডেড হবে না, ফোন চলবে কিন্তু রিস্টার্ট নেবে। তা আপনি দেখতে পারেন এলডিও লাইনগুলো চেক করে দেখতে পারেন। এরপরে চার্জিং সেকশন নিয়ে এক ভাই লিখেছেন মুহাম্মদ রিফাত মিয়া ভাই লিখেছেন যে চার্জিং সেকশন নিয়ে কিছু বলার জন্যে, নাকি চার্জিং সেকশন নিয়ে ক্লাস নেওয়ার জন্য। ইনশাল্লাহ নিব। আমাদের শিট যেটা আছে আমরা পর্যায়ক্রমে সাজিয়েছি, আমরা চেষ্টা করব আপনাদের কাছে যে এই শিটগুলো আস্তে আস্তে এক্সপ্লেন করার। তারপর শরীফুল ইসলাম ভাই লিখেছেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? ফোনের ভিপিএস লাইন শর্ট নিয়ে একটু বলবেন। মোহাম্মদ শামীম হাফিজ অমি ভাই লিখেছেন যে ভাইয়া ভিপিএস লাইন শর্ট নিয়ে একটু কথা বলবেন। ভিপিএস লাইন বলতে কি বোঝায়? ভিপিএস লাইন বলতে 1.8 লাইনকে বোঝানো হয়, 2.8 লাইনকে বোঝানো হয়। মানে এক কথায় চার্জিং আইসি থেকে যে লাইনগুলো আউটপুট হয় এগুলো। ভিপিএস লাইনে শর্ট হতে পারে পাওয়ার আইসি থেকে, হতে পারে সিপিইউ থেকে, হতে পারে র্যাম থেকে হতে পারে। তবে ইনফিনিক্স ফোনের যে র্যামগুলো আছে, যেগুলো 3 আইসির কথা বলছি, 3 আইসির তো আপনার র্যাম আলাদা থাকে, ওই 3 আইসির ওই র্যাম বেশিরভাগ শর্ট হয়ে থাকে। ভিপিএস লাইনের জন্য আপনার অবশ্যই বিটম্যাপ প্রয়োজন। বিটম্যাপ ছাড়া ভিপিএস লাইনে যদি আপনি ভোল্টেজ ইনজেক্ট করেন তাহলে ভুলবশত যদি পাওয়ার আইসির ভিতরে যায় এবং 1.8 লাইনের বেশি চলে যায়, মানে 2 পয়েন্টের উপরে গেলেও, মানে 1.8 লাইন থাকলে একটা মার্জনের ভিতরে থাকে যে হয়তো ডেড নাও হতে পারে, কিছুক্ষণ পরে হতে পারে, কিন্তু 2 এর উপরে যে পার হবে তখন কিন্তু ডেড হয়ে যাবে। এই জন্য আপনাকে মাল্টিমিটারের ব্যবহারটা সঠিকভাবে শিখতে হবে। মাল্টিমিটারে যে মান নির্ণয়, মাপা, এগুলো সঠিকভাবে বুঝলে আশা করি আপনার এই সমস্যা হবে না। আরও ডিটেলসে বলা যাবে, আমরা পরবর্তী ভিডিওতে আমরা এগুলো নিয়ে কথা বলবো। ভাই ক্যাপাসিটার খোলার পর প্লাস মাইনাস কীভাবে নির্ণয় করা যায়? ভাই ক্যাপাসিটারে কোনো প্লাস মাইনাস থাকে না, আপনি যেদিকে ইচ্ছা লাগাতে পারেন। ডায়োড শুধু একমুখে থাকে, ডায়োডের কিন্তু হচ্ছে যে প্লাস আর মাইনাস থাকে। রেজিস্ট্যান্স, ক্যাপাসিটার এগুলো প্লাস মাইনাস থাকে না। তবে যে হচ্ছে যে ক্যাপাসিটার এর এক মাথা জিএনডি থাকবে এবং এক মাথা পজিটিভ লাইনের সাথে থাকবে। সব থেকে বেশি যে সেকশনে প্রবলেম হয় সেই বিষয়ে ভিডিও চাই। ভাই আপনারা বলেন, আমি সেই বিষয়ে ভিডিও দিব। আমার কাছে তো সবই সমান, আমাদের কাছে এমন কোনো কাজ নেই যে আসে না আর আমরা করি না। কোনো কাজ হচ্ছে যে ওইভাবে তো বলা যাবে না, এটা পর্যায়ক্রমে বলা যাবে আর কি। যে আমি যখন কাজ করব, কাজের স্টেপ অনুযায়ী যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করি, সেইগুলোই মোটামুটি আছে যে শেয়ার করার চেষ্টা করি। তারপরে থ্যাঙ্কস, আপনার ভিডিওগুলো ভালোই লাগে ভাই, দেখলেই দেখতে ইচ্ছা করে, লিখেছেন শাকিল খান। যাক আলহামদুলিল্লাহ ভালো। এমডি হানিফ ভাই লিখেছেন যে আইটেল ইনফিনিক্স মডেলের 0.6 আসলে করণীয় কি? 0.6 যদি আই চার্জারে আসে তাহলে র্যামের থেকে সমস্যা, প্রসেসর এবং র্যামের সংযোগ মিসিং থাকে। 3 আইসির সমস্যা আছে যে সিপিইউ থেকে এই লাইনগুলো মিসিং থাকে, হালকা আছাড় খেলেই মোটামুটি প্রবলেম হয়ে যায়। এটা যদি আই চার্জারের হিসাবটা বলেন তাহলে এই, আর যদি পাওয়ার সাপ্লাইয়ের হিসাবটা বলেন 0.6, তাহলে আপনার স্টোরেজ ড্যামেজ হতে পারে, পোর্ট পাই কিনা আগে দেখতে হবে। জিএসএম আফজাল ভাই আবারও লিখছেন, বস আপনাকে অনেক ভালো লাগে। হ্যাঁ ধন্যবাদ ভাই। জীবন চৌধুরী আকাশ, বর্ণীয় সফটওয়্যার ইনস্টল কিভাবে করা যায়, আর সর্বনিম্ন কোন ভার্সনের ল্যাপটপ লাগবে, আর বর্ণিত কত খরচ পড়ে মাসে বা বছরে? আসলে ভাই এটার খরচ তো মেলা, আপনি যদি 2 ইউজার নেন তা প্রায় মানে 5-এর উপরে আর কি। আমি অনেক দিন কিনি নি তো, আমার 2 ইউজার মাঝে নেওয়া হয়েছিল 6300 বা 400 টাকা এরকম পড়ছিল। তবে যে ভাইরা অ্যাক্টিভ করে ওনারা ভালো বলতে পারবেন। আপনি মারুফ ভাইয়ের সাথে, মারুফ আহমেদ বলে এক ভাই আছেন, উনি হচ্ছে এই বর্ণীয় স্কিমেটিক্সের ডিলার বাংলাদেশের, আর উনি এই সম্পর্কে খুব ভালো বোঝেন। যদি আপনার বর্ণীয় অ্যাক্টিভেশন প্রয়োজন হয় তাহলে আমাদের ইনবক্সে মেসেজ করুন, আমরা ওনার আইডির লিঙ্কটা আপনাকে দিয়ে দেব। আশা করি সেখান থেকে হচ্ছে যে অ্যাক্টিভ করে নিতে পারবেন। তবে আপনাকে 1 পিসি নিতে হবে, আর সর্বনিম্ন ল্যাপটপ বলতে 8 জিবি র্যাম হলেই হবে। কোরাই 3 বা মানে কোরাই 5 হলে সব থেকে ভালো হয়, মানে এর নিচে নিলে ওই স্লো কাজ করে। তবে বর্ণীয় হ্যাং করে না, বর্ণীয় যে কোনো পিসিতেই চলে।
বিটম্যাপ আর স্কিম্যাটিক্স কম্বাইন করে কাজ করলে মনে হয় আরও সুবিধা হবে ভাই। হ্যাঁ, বিটম্যাপ আর স্কিম্যাটিক্স কম্বাইন করে কাজ করলে তো সুবিধা হবে। আমি প্রয়োজন মনে করছি না, তার জন্য করে নাই। তবে এটা আপনারা যারা কাজ করেন কম্বাইন করে নেবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য কাজের জন্য সুবিধা হবে। যেহেতু আমাদের স্টেপ ছিল কি জাস্ট শো করানো, আর এটা হচ্ছে যে দুইটা কম্বাইন করলে স্ক্রিনে ছোট দেখাবে, যার জন্য কম্বাইন করে নেয়। একটা ভিউ মানে একটু বড় আকারে, মোবাইল স্ক্রিন তো ছোট, যদি ছোট থাকে তাহলে অনেকের বুঝতে অসুবিধা হয়। আমাদের দোকানের লোকেশন, বাবর চৌধুরী লিখছেন আমাদের দোকানের লোকেশন কোথায়? আমাদের দোকানের লোকেশন হচ্ছে জীবননগর থানা, চুয়াডাঙ্গা জেলা, খুলনা বিভাগ। আমরা হচ্ছে যে যেখানে আছি এটা, এই জায়গার নাম হচ্ছে জীবননগর, হচ্ছে মোল্লা নিউ মার্কেট, সুমন টেলিকম আমাদের দোকানের নাম। ভাই রেডমি এমডি হানিফ ভাই লিখেছেন রেডমি 9A লাইট আসে কিন্তু গ্রাফিক্স লাইন ওকে, গ্রাফিক্স ভ্যালু ওকে, বাট ডিসপ্লেতে কোনো গ্রাফিক্স আসে না, করণীয়? আসলে কি ভাই, এটা তো অনেক ডিপলি আপনি বলছেন গ্রাফিক্স আসে, লাইট আসে কিন্তু গ্রাফিক্স আসে না। লাইট মনে হয় সম্ভবত ব্ল্যাক স্ক্রিন হয়ে থাকে। এই 9-এর সমস্যা আছে যে আপনাকে ওই যে জিআর ভ্যালুর বিষয়ে যেটা বললাম, অ্যাকুরেট, প্রত্যেকটা ভ্যালু কিন্তু অ্যাকুরেট হওয়া লাগবে, মানে সঠিকভাবে যদি ভ্যালু থাকে তাহলেই কিন্তু আপনার এই গ্রাফিক্সটা আসবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার গ্রাফিক্স আইসি নিয়ে আমার একটা ক্লাস আছে অলরেডি, কিন্তু অত ডিটেলসে বোঝানো নেই। লাইভে আমরা চেষ্টা করব যে বোঝানোর, যে গ্রাফিক্স আইসিতে ভিএসপি আর ভিএসএন লাইন কতটা ইম্পর্টেন্ট, আর ভিআইও 1.8, এই তিনটা লাইন যদি সঠিকভাবে না থাকে তাহলে গ্রাফিক্স আসবে না। আপনি এগুলো চেক করতে পারেন। অনেকের অনেক রকম প্রশ্ন, বক্স নিয়ে আলোচনা করবেন। বক্স নিয়ে তো আলোচনা তো শেষ নেই। যদি একটু মানে মোবাইলের পার্টটা এরকমই, যদি আমি আলোচনা করি তাহলে এক এক সেকশন নিয়ে একদিন দুদিন করে কথা বলা যাবে, কোনো সমস্যা নাই। আর সফটওয়্যার বক্স তো কোনো কথাই নাই। বক্স নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। বক্স আছে কি বোঝাতে চেয়েছেন? আমরা যেগুলো ব্যবহার করি ডিভাইস আর কি, হ্যাঁ, CM2, UMT, তারপরে EasyJetac, F64, এগুলো হচ্ছে যে বক্স বলা হয়। আর টুলসের বিষয় হচ্ছে আনলক টুল, তারপরে হচ্ছে DFT, এরপরে প্যান্ডোরা, আরও ETC আছে যেগুলো TFM আছে, তারপরে হচ্ছে যে বেস্ট ফ্লাশ, তারপরে হচ্ছে মনে আসছে না, কাজ অনেকগুলো করা হয়, এগুলো একটা দিয়ে তো কাজ নেই। মূলত আমি দু একটা সফটওয়্যার দিয়ে মূলত কাজ করি, বেশি সফটওয়্যার আমার প্রয়োজন হয় না। হাইদ্রা আছে, তারপরে TSM টুল আছে, টুলের তো শেষ নাই, মোটামুটি এগুলো দিয়ে কাজ করা হয়। মানে কোন বক্স নিয়ে আপনি জানতে চাচ্ছেন যদি বলেন তাহলে হয়তো নির্দিষ্ট করে বলা যাবে। আব্দুল সালাম ভাই, আমি আপনার ভিডিও থেকে অনেক বিষয় জানতে পারছি, প্রতিদিন ভিডিও দিয়েন ভাই, ভালোবাসা রইল। প্রতিদিন ভিডিও দেওয়া তো আর সম্ভব না, চেষ্টা করব দেওয়ার আর কি, হ্যাঁ। আর আপনার প্রতি ভালোবাসা রইল, হ্যাঁ। সালাম ভাই আমার খুব কাছের লোক, আমাদের এলাকারই। ভাইয়ের প্রতি ভালোবাসা সবসময় আছে, থাকবে ইনশাল্লাহ। সরাসরি চঞ্চল মোহাম্মদ লিখেছে ভাই সরাসরি আপনার সাথে দেখা করে কথা বলতে চাই। ইনশাল্লাহ কোনো একদিন দেখা হবে ভাই, এসেন। তা আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি একটা সেশন পার করেছি, এবং আমরা মানে আমরা ধারাবাহিকভাবে বর্নিয়র পার্ট 1, পার্ট 2, পার্ট 3 পর্যন্ত এসেছি। আমাদের এই ধারাবাহিক সিরিজটি আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। যারা মিস করেছেন, যারা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব মিস করেছেন, তারা ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, ইউটিউবের লিঙ্ক থেকে দেখে নেবেন। এবং পরবর্তীতে যত ভিডিও আপলোড করা হবে, আমরা যে লাইভে যে ভিডিওগুলো করব আপলোড, সেই লাইভটি ইউটিউব থেকে আপনাদের জন্য আপলোড করা থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, এবং আপনাদের ভালোবাসায় আমাদের আগামী দিনের মানে এগিয়ে যেতে সাহায্য করবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।